আমার মা স্ট্রোক করে, সেখানে ডাক্তাররা বলছে যে নো চান্স। বর্তমানে এখন ব্যালেন্স লাইফে আসছি, এর আগে আমি ব্যালেন্স লাইফে ছিলাম না। তখন আমার কাজ, কেরিয়ার, ক্লাস এগুলোতে নিয়ে আমি একদম পড়েছিলাম। এখন দক্ষতা আসছে, ওই যে আমি অনেক জায়গা থেকে শিখে SRDMI থেকে শিখে এবার নিজের চেষ্টায় এই পর্যন্ত আসছি। মোটামুটি 5 মাসের মতো কাজ করে ফেলি এবং বাংলা টাকায় মাসে আসছে 30,000। আমি ডিজিটাল মার্কেটার, এজন্য আমি যে গ্রাফিক ডিজাইনার কিছুই জানি না বা কিছুই পারি না তাহলে তো ভুল হবে। হ্যাঁ, স্কিল আপনি একটা দুটাতে হন, কিন্তু আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে যে আমি একটা কাজ নিলাম, আমার কাছে কোয়ালিটিটা মেইন। মানুষ বলবেই, কিছু কথা বলবেই, তোমার ভুল না থাকলে তুমি কখনো সামনে আগাইতে পারবে না। আমরা অ্যাজ এ মার্কেটার হিসাবে এআই কে আরেকটা মেন্টর হিসাবে ধরতে পারি। আমি বলবো যে টপ রেটেড সেলার যারা, তাদেরকে দিয়ে আমরা সাপোর্ট দেওয়াচ্ছি। এখানে দেখেন সবকিছু শিখাই দেওয়া হচ্ছে, ক্লায়েন্টের সাথে মিটিং করবেন কিভাবে, আপনি অর্ডার কিভাবে ডেলিভারি, সবকিছু মানে আপনি যে সমস্যা বলতেছেন আপনি সাপোর্টে যাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের স্বাগতম জানাচ্ছি SRDMIটির পডকাস্টে। আজকে আমাদের সাথে অনেক স্পেশাল একজন গেস্ট আছেন। আমরা তো আসলে দেখি যে অনেকে মার্কেট প্লেসে যারা কাজ করে তারা দেখা যায় শুধুমাত্র একটা মার্কেট প্লেসে সাকসেসফুল হয়। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি শুধুমাত্র ফাইবার না, উনি ফাইবার অ্যান্ড আপওয়ার্ক দুইটা মার্কেট প্লেসেই একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার। অ্যান্ড ওনার দুইটা মার্কেট প্লেসেই যদি আমরা বলি তাহলে $3,000+ ইনকাম আছে। তো ওনার কাছ থেকে ওনার এই ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা শুনবো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি আপু। আপনার নাম পরিচয় শুরুতেই দিবেন, আপনার কাছ থেকেই শুনতে চাই। জি জি অবশ্যই। আমার নাম জান্নাতি হাসনা, আমি গাইবান্ধা থেকে আসছি। আর আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি থেকে, MBA কমপ্লিট হয়েছে। আমি এখন টোটাল প্রফেশনালি ফ্রিল্যান্সিং করছি। আচ্ছা, আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। এখন এইটা বলেই আপনি নিজেকে পরিচয় দিতে খুব বেশি পছন্দ করেন। আচ্ছা, BBA আর MBA দুইটাই কমপ্লিট হয়ে গিয়েছে আপনার? দুটাই কমপ্লিট হয়েছে। আচ্ছা, আজকে গাইবান্ধা থেকে আসলেন, SRDMIটির আসলে কোন বিষয়টা আপনাকে এই পর্যন্ত নিয়ে আসলো, আজকে এত দূর থেকে এখানে আসলেন? আসলে SRDMIটিকে যদি ডিফাইন করে শুধু কোর্স দিয়ে, এটা ভুল হয়ে যাবে যে তারা শুধু কোর্স করে আর আপনাকে ছেড়ে দিচ্ছে মাঝপথে, এটা না। তারা আসলে কেউ হতাশায় আছে কি না তাদেরকে যে মোটিভেট করা, কেউ কাজ থেকে সরে যাচ্ছে তাদেরকে মোটিভেট করে কাজের পথে নিয়ে আসা, তারপর অনেক সমস্যা। ফ্রিল্যান্সিং তো একটা যাত্রা। জি, এটা কিন্তু একটা জব না, এটা একটা যাত্রা, একটা লং টার্ম যাত্রা। এই যাত্রায় অনেক সমস্যা হইতে পারে। এই সমস্যাগুলো কিন্তু আমরা যখন তখন কারো কাছে বলতে পারি না, হঠাৎ করে কাকে বলবো। আর SRDMIটি সব থেকে যে বিষয়টা একটা ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল জিনিস, সেটা হচ্ছে সাপোর্ট। মানে এইটা আসলে আমাকে মুগ্ধ করছে। আমি তো মোটামুটি 2-2.5 বছর থেকে এর কাছে মানে ফ্রিল্যান্সিংয়ে জড়িত। আমি অনেক জায়গায় কোর্স দেখছি, তারপর হচ্ছে ইউটিউব ভিডিও, কিন্তু এই যে SRDMIটি যে আমাদেরকে সাপোর্টটা দিচ্ছে, এটা আমি আসলে কোথাও পাইনি। এবং আমার গল্প আরও আছে। আমি আসলে কি পরিমাণ হতাশায় পড়ে গেছিলাম, এবং SRDMIটি সেখান থেকে আমাকে যেভাবে মানে হাত ধরে উঠায় নিয়ে আসছে, সেটাই হচ্ছে সেটা আমরা অবশ্যই শুনবো। আপনার একদম শুরু থেকে যে জার্নিটা, সেটা আমরা শুনবো। প্রথমেই আপনি আসলে এই ফ্রিল্যান্সিং জগৎটা আসলে কেন বেছে নিলেন? আপনি BBA কমপ্লিট করেছেন, MBA কমপ্লিট করেছেন, আপনি চাইলেই কিন্তু একটা জব করতে পারতেন, কিন্তু আপনার কেন মনে হলো যে না, আমার ফ্রিল্যান্সিংয়ে যাওয়া উচিত? আসলে ফ্রিল্যান্সিংয়ের শুরুটা তো অনেকের অনেক রকম হয়। আমার শুরুটাও আসলে অন্যরকম, ট্র্যাজেডি বলা চলে। সেটা হচ্ছে আমার BBA MBA যখন কমপ্লিট হলো, সচরাচর আমরা জবের জন্য প্রিপারেশন নেই। আমি কমপ্লিট হই, জবের একটা কোচিংয়ে ভর্তি হই, BCS কোচিংয়ে ভর্তি হই, এবং সেখানেও খুব ভালো করছিলাম, কনফিডেন্সের সহিত আমি সেখানে আসলে ক্লাসগুলো করছিলাম। তো সেখানে করতে হঠাৎ করেই আমার মা স্ট্রোক করে। আমার মা, উনিও জব করতেন, তো সে হঠাৎ করে স্ট্রোক করে। কারণ সে এর আগেও স্ট্রোক করছে, আমরা ভাবছি যে আবার হয়তো স্ট্রোক করছে, আল্লাহ তাকে ফিরাই দিবে, কিন্তু সে এত বাজেভাবে স্ট্রোক করে যে তাকে মানে বাঁচানোর আসলে কথা ছিল না। তাকে প্রথমে আমরা রংপুরে নেই, সেখানে ডাক্তাররা বলছে যে নো চান্স, মানে একটাই কথা যে নো চান্স। তো আমরা ঢাকায় শিফট করানোর ট্রাই করি, তারা বলছে যে কোনো লাভ হবে না, আপনারা শুধু টাইম ওয়েস্ট করবেন, মানে সে বাঁচবে না, তাদের একটাই কথা। কিন্তু আমরা ভাই বোনরা কেন জানি খুব কনফিডেন্ট ছিলাম যে এনিহাও মাকে বাঁচাতে হবে, যে কোনো মূল্যেই হোক। তো এই কারণে মানে আমরা ডক্টরদের কথা শুনিনি। আমরা হচ্ছে এখানে আরেকটা কারণ আছে, কারণ মা আমাদের একটা স্পেশাল সম্পদ। কারণ বাবা অনেক আগেই বাবাকে হারাইছি, প্রায় 8-9 বছর আগে বাবাকে হারাই ফেলছি। মানে আজ থেকে 8-9 বছর আগে আপনার বাবা মারা গেছেন। হ্যাঁ, তো এখন মা হচ্ছে একমাত্র আমাদের সম্বল ছিল।
তো যাই হোক, সেখান থেকে আমরা আইসিইউ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি ঢাকা থেকে নিয়ে এসে, এবং তারপর তাকে সেখান থেকে শিফট করি নিউরো সায়েন্সে। প্রতিটা মানে রাস্তায় যে নিয়ে গেছিল শুধু মনিটরের দিক তাকাইছিলাম যে মনিটরটা চলছে না বন্ধ হয়েছে, মানে সে কি আছে আদৌ, তো এরকম ছিল। তারপর ওখানে নিয়ে গেলাম, ওখানে যাওয়ার পরও ডক্টররা বললো যে নো চান্স, খুবই খারাপ অবস্থা, আপনারা আশা করিয়েন না। ওনারা যতই আমাদেরকে আশা করতে নিষেধ করছে, আমরা কেন জানি আশা করছি, বলছে যে এনি হাউ তাকে বাঁচাতে হবে। তো যাই হোক, তার একটা লাস্ট একটা অপারেশন করে, বলছে যে ঠিক আছে আপনারা বনসই যেটাকে বলে বনসই করে দেন, এবং এখানে হচ্ছে 90% চান্স হচ্ছে না ফেরার, আর 10% হচ্ছে যদি আল্লাহ কোনো চমৎকার যদি কিছু করে। তো ওই আশাতেই আমরা আসলে আল্লাহকে যত প্রকারের ডাকা, এবং ওই যে সার্জারিটা হইলো, ওই সার্জারির পরেই তারপরও সে চোখ খুললেন, সার্জারির 15 দিন পর তার জ্ঞান ফিরে আসে। মানে সার্জারি করতে সে মারা যায়নি, এটা বলছে যে সাকসেসফুল, মানে সে মারা যায়নি, কিন্তু তার জ্ঞান ফিরে আসছে 15 দিন পর। 15 দিন সেন্স ছিল না, হ্যাঁ, সে হচ্ছে পুরা কোমায় আইসিইউতে তাকে হচ্ছে দেখতে যাইতাম। ওই যে আপনার মেশিনের যে শব্দগুলো এখনো আমার কানে বাজে, আমি যখন রাতে ঘুমাই না মনে হচ্ছে যে মনিটরগুলো যেমন করে শব্দ করে ওগুলো মনে করছে। তারপর মাকে দেখতে যাইতাম, সে একদম চোখ বন্ধ, তারপর হঠাৎ 15 দিন পর চোখ খুললো। ধীরে ধীরে সেটা একটা স্ট্রাগল হইলো। প্রায় 1 মাসের কাছাকাছি হসপিটালের বারান্দায় ঘুমাইছি এবং তার জন্য অপেক্ষা করছি আল্লাহ তাকে ফিরাই দিক। তারপর হচ্ছে সেখান থেকে সে মোটামুটি একটু স্টেবল হলো, তখন আমরা ডিসিশন নিলাম যে হসপিটাল থেকে শিফট করে, আমার বোনের বাসা ঢাকাতেই ছিল তখন হচ্ছে ওখানে শিফট করি যেন আমরা আর একটু ভালো পরিচর্যা করতে পারি। তো সেই জন্য হচ্ছে মাকে আমরা ঢাকাতে আপুর বাসায় নিয়ে যাই, এবং সেখানে অক্সিজেন সিলিন্ডার সহ, সে অক্সিজেন সিলিন্ডার ছাড়া শ্বাস নিতে পারতো না, মানে এতটাই ক্রিটিক্যাল। তখন আমরা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার মানে নিতাম, আবার শেষ হইলে আবার একটা দিতাম, মানে এরকম অবস্থায় টেক কেয়ার করা শুরু করলাম। প্রায় 6-7 মাস 8 মাস যাওয়ার পর আরেকটু ইমপ্রুভ হইলো, কিছুটা। তখন হঠাৎ করে মানে সে প্রথম হাসছে, মানে একটু মুখটা খুলে হাসছে, তার হাসি দেখছে অনেকদিন পর। তখন আসলে নিজের ভিতর মানে এতটাই ভালো লাগলো যে সে ইমপ্রুভ হচ্ছে। তারপর দেখতে দেখতে 1 বছরের মতো গেল, মোটামুটি একটু ইমপ্রুভ বলতে কিন্তু সে কিন্তু টোটাল প্যারালাইজড হয়ে গেছে, কথা বলতে পারে না, সে নিজে খাইতে পারে না, তাকে নাকে হচ্ছে এনজিটিউব দিয়ে খাওয়াইতে হয়। কিন্তু তারপরে মানে কোমা থেকে যে বেরিয়ে আসছে, এটাই আমাদের দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে, এটাই আমাদের কাছে ইমপ্রুভ। তো এটা হওয়ার পর হচ্ছে আমি যখন দেখলাম যে ইমপ্রুভ, আমার কিন্তু ওই যে ভিতরে ওই যে কোচিং শুরু করছিলাম, তখন মনে হলো যে মা যেহেতু একটু ইমপ্রুভ, আমি যেহেতু ঢাকা আসছি, তখন আমি মাকে নিয়ে ঢাকায় থাকি, বোনের বাসায় থাকি। তো তখন আমি ওই যে বিসিএস কোচিংটা যেখানে কন্টিনিউ করছিলাম, তো ওটা তো রংপুরে করছি আমি। তো ওখানে ওদের সাথে কথা বলে আমি ঢাকায় তখন শিফট হয়ে গেছি। ওখানে হচ্ছে কোচিং করে বিসিএস কোচিংটা, সেখানেও মানে করছিলাম, কিন্তু ওই যে মাকে রেখে বাসা থেকে যাইতে হয়, এটা একটা ব্যারিয়ার ছিল। আর ঢাকায় জ্যাম, সময় লাগতো, ওখানে যাইতাম কোচিং করতে, কোচিং করতাম, আবার আসা, এখানে মার একটু টেক কেয়ারটা সমস্যা হতো, আপু একা সামলাইতে পারতো না। আর তখন তখন আমার আপু জব করে না এখানে। আরেকটা কথা, তো আমার আপু রাজশাহী ভার্সিটি থেকে পড়াশোনা করছে, তো ওরও জবের অনেক ইচ্ছা ছিল। ওই যে মার যে এই সিচুয়েশনটা, ওর অনেক মানে জবের পড়াটা অনেক গ্যাপ হয়ে যায়, এবং আমার থেকে ওর জবটা বেশি দরকার ছিল তখন। তো আমি কিছুদিন কোচিং করি বাহিরে, কিন্তু ওই যে ফোকাস করতে পারছিলাম না, প্লাস আপুর পড়া হচ্ছে না। তখন আমি নিজে থেকে মনে করলাম যে আমার এখানে স্টপ করা উচিত আপাতত, কারণ আমার থেকে আমার বোনের জব করা বেশি দরকার। মানে আপনি আন্টিকে সময় দিবেন, হ্যাঁ, আর হচ্ছে আমার আপু একটু সে পড়াশোনাটা কন্টিনিউ করুক, ওর সামনে অনেক পরীক্ষা। তো এই কারণে আমি জবের কোচিংটা ওখানে স্টপ করে দিই, মানে ওখান থেকে আমার জবের জার্নি শেষ। তারপরও আমার ফ্রিল্যান্সিং সম্পর্কে তখনও আইডিয়া নেই। এটা হচ্ছে আমি বলতেছি 18 গেল 19-এর ঘটনা বলতেছি, হ্যাঁ 2019-এর ঘটনা। সে 18-তে স্ট্রোক করে ফার্স্ট। 19-এর ঘটনা বলতেছি, একটু ইমপ্রুভ হলো। হঠাৎ করে শুনলাম যে ওই যে সাভারে থেরাপি সেন্টার সিআরবি, ওখানে নিয়ে যাইতে হবে, ওখানে নিয়ে গেলে তার ইমপ্রুভমেন্ট হবে। ওই যে থেরাপি সেন্টার, তো ওখানে বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। ওখানে বাসা ভাড়া করলাম, মাকে আমি একাই নিয়ে গেলাম, আমার সাথে একটা হেল্পিং হ্যান্ড ছিলাম। তো ওখানে দেখতে দেখতে 7 মাস ওখানেও থেরাপিগুলো দিলাম, কিছুটা ইমপ্রুভ হলো, মানে আরও ইমপ্রুভ হইতো। সে আসলে মানে এই সার্জারিটা করার পর মানে বাচ্চার মতো হয়ে গেছে, মানে তার সেন্স তখন বাচ্চার মতো হয়ে গেছে, একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছে। সে থেরাপি করবে না। তো যাই হোক আমরা জোর করে দিলাম, ওখানে 8 মাস হয়ে গেল দেখতে দেখতে।
আমি ওখানে একাই ছিলাম, মানে আমার ওই দিনগুলো এখন মনে হচ্ছে যে গল্প বলছি, কিন্তু ওই দিনগুলো আসলে আমি ফেস করছি। তো মানে একটা মেয়ে হয়ে থেরাপি সেন্টারে নিয়ে যাওয়া, তার হুইল চেয়ার ঠেলে, তারপর বাজার করা, রুমে একজন ছিল, হ্যাঁ সবকিছুই আমি নিজে করছি। তখন ওই জব, পড়াশোনা, ওগুলো আমার আর কোনো নেই, ফোকাস নেই, আমি টোটাল ওখান থেকে চলে আসছি। আমরা হচ্ছে 2 বোন আর 2 ভাই আছে। ভাই? হ্যাঁ, ওরা ছোট বলতে খুব ছোট না। তখন ছোট ভাইটা আমার, যেটা আমার ছোট ইমিডিয়েট, ও হচ্ছে ইউনিভার্সিটির টেস্ট দেয় কিন্তু কোথাও চান্স হয় না, ওই মার ওই রকম একটা। হ্যাঁ, আর আরেকটা তখন এইচএসসি দেয়। এখন 2জনে আল্লাহর রহমতে এখন ভার্সিটিতে পড়ে। আমার যেটা ছোটটা ও শেরে বাংলাতে, আর আমার যেটা ইমিডিয়েট ছোট ও হচ্ছে অনার্স কমপ্লিট করছে। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, মাকে নিয়ে ওখানে ছিলাম। ওখানে দেখতে 8 মাস গেল, কিছুটা ইমপ্রুভ, কিছুটা, জাস্ট বেশি কিছু না। মানে আমি এমন কোথাও নিয়ে হয়নি যে তাকে নিয়ে যাই, এই থেরাপি সেন্টার এখানে বাহিরে ভিতরে কোথায় নেওয়া যায় তাকে, কোথায় নিলে সে আর একটু ইমপ্রুভ হবে। যাই হোক, তো এখানে শেষ হলো, এখানে তাকে রেস্ট দিল, যে সে একটু পাগলামো করছিল। তখন তার একটু মাথায় পাগলামো ছিল, হ্যাঁ বাচ্চাদের মতো সে করবে না। তখন রেস্ট দিল আমাদেরকে, যে আপনারা করেন, আপনারা হচ্ছে এখান থেকে বাসায় নিয়ে যান। বাসায় এনভায়রনমেন্টটা, তার সে হসপিটালে ছিল তো, ঢাকায় ছিল, এখানে মানে সব কিছু তার কাছে একটা কেমন পরিবেশ হয়ে গেছে। তো আমাদের একটা রেস্ট দিল, যে আপনারা 6 মাস 5 মাসে একটা ব্রেক নেন, এই ব্রেকে হচ্ছে বাসায় নিয়ে যান, তাহলে একটা এনভায়রনমেন্টে তার ইমপ্রুভমেন্ট হবে। যাই হোক, সব কিছু নিয়ে গেলাম ওই রকমই, তাকে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেলাম বাসায়। যাওয়ার পরও মানে তার ভিতরে ওই পাগলামোগুলো ছিল, মানে মানুষকে দেখে কান্না, তারপর হচ্ছে কিছু না বোঝা, এই জিনিসগুলো, মানে বাচ্চা টোটাল আমি একটা বাচ্চা মানুষ করতেছি। তখন অলরেডি 1.5 বছরের মতো হয়ে গেল। তখন হঠাৎ করে ডিসিশন নিলাম, আচ্ছা বাংলাদেশে তো ট্রিটমেন্ট দেখলামই অনেক, দেখলাম তো আমরা কোনোভাবে তাকে কি একটু দেশের বাইরে কোথাও নিয়ে যাইতে পারি কি না। খুবই কিন্তু মুশকিল এটা, তার তো মুভমেন্টই নাই। যাই হোক, এগুলো মানে খোঁজ খবর নিয়ে তখন আমরা ফার্স্ট দিল্লিতে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। দিল্লিতে নিয়ে গেলাম আমি সহই। আমি, আমার ছোট ভাই ছিল, আমার বোন ছিল, দুলা ভাই ছিল, তারা সবাই আমরা নিয়ে গেলাম। মানে তাকে আসলে প্লেনে নিচ্ছিল না, মানে রিক্স, যে কি হয় প্লেনে তাকে, এয়ারে তাকে নেবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমরা ওই যে কি বলে এটা, সার্টিফিকেট দিয়ে যে না সে স্টেবল, সে যাইতে পারবে, এরকম একটা, যে নিয়ে যাবোই তাকে। তারপর সেখানে তখন কিন্তু এখানে বলে রাখি, মানে আমাদের আসলে ভাগ্যটা আমরা দেখছি, যতই সামনে যাই মানে কোনো না কোনো বাধা আসবেই। আমরা যখন ফার্স্ট তাকে দিল্লিতে নিয়ে যাওয়ার ট্রাই করি, মানে নিয়ে যাব, তখনই কিন্তু করোনা ফার্স্ট, কোভিড কিন্তু চলে আসে কিছুটা, তখন এতটা মহামারী হয়নি। তারপর নিয়ে গেলাম সেখানে ভর্তি করাইলাম, সেখানেও বাসা ভাড়া নিয়ে থাকলাম। তো আমার বন্ধুরা ভাই আমাদেরকে রেখে চলে আসলো, তাদের জব আছে, আপুর তখন ব্যাংকে জব হয়ে গেল। আচ্ছা। তো এই কারণে হচ্ছে ওরা চলে আসলো, আমি আর আমার ছোট ভাই সহকারে বাসা ভাড়া নিলাম। ওখানেও একটা হসপিটালে থেরাপি দিচ্ছিলাম। ওখানে অনেক হাই কস্টিং ছিল, কিন্তু থেরাপিগুলো খুব ভালো হচ্ছিল। এবং সেখানে গিয়ে মানে আমার একটা কলকাতার ডক্টর ছিল, বাংলা কথা বলতে পারে, মানে ওখানে 3-4 জন ডক্টরকে দেখাতাম। আমার একজনকে দেখায় আমার শান্তি হতো না, যে আমি আসছি তখন কয়জনের কাছে নিয়ে যেতে হবে, 3-4 জনকে দেখাইতাম। তো সবাইকে যখন দেখাইতাম তখন একজন ডক্টর ছিল, আমি শুধু ওনাকে বললাম যে উনি বাংলাতে কথা বলেন। উনি বলতেছে তুমি মানে আমাকে তুমি মায়ের জন্য অনেক কিছু করতেছো, মানে অনেক অ্যাপ্রিসিয়েট করলো উনি। তাই বললাম যে স্যার আপনি শুধু একটা কাজ করেন, বাংলাতে বললাম যে আমার মা হচ্ছে কান্নাকাটি করতেছে, এই যে ইমোশনাল এই জিনিসগুলা, মানে যে পাগলামোটা করতেছে, এটা একটু ঠিক করে দেন। তো উনি এই কথাটা খুব করলো যে হ্যাঁ এটা ঠিক বলছো, আচ্ছা ঠিক আছে। তখন তাকে দেখলো, তখন কিছু মেডিসিন দিল। তো এই মেডিসিনগুলো খাওয়ার পর আমার মার আল্লাহর রহমতে অনেকটা ইমপ্রুভ হইলো। ওই স্যারের মেডিসিনগুলো দেওয়া, ওই পাগলামো, কাউকে দেখে কান্না, তারপর হচ্ছে পাগলামো করা, এগুলো অনেকটা চলে গেল। তো সেখানে ভালোই হচ্ছিল, ইমপ্রুভমেন্ট হচ্ছিল। এবং আমরা রুমে নিয়ে এসে থেরাপি দেওয়া, ওখানে রোবোটিক সিস্টেমে থেরাপি ছিল, মানে রোবটের মাধ্যমে থেরাপি দেওয়া। ওই যে বললাম ভাগ্য তো আমাদের সাথে নাই। কি হইলো, যখন ভালোই হইলো তখন কোভিড একদম মহামারী আকারে ধারণ করলো। এবং যে হসপিটালে মাকে নিয়ে গিয়ে থেরাপি দিতাম, একসাথে 300 জন আক্রান্ত হইলো। এবং আমরা যে এলাকায় ছিলাম সেটা ছিল রেড জোন, একদম রেড জোনে পরিণত হলো, মানে রুম থেকে বাইরে যাওয়া নিষিদ্ধ হয়ে গেল, এরকম অবস্থা। এখন মাকে তো আর নিয়ে যেতে পারছি না, হসপিটালে টোটাল বন্ধ। তারপর 1 মাস ছিলাম, এমনিতেই ছিলাম, ওখানেই ছিলাম, ওই যে দিল্লিতেই ছিলাম। কিভাবে আসবো, আমাদের ফ্লাইট কিন্তু অফ, ফ্লাইট বন্ধ হয়ে গেল। তারপর হচ্ছে আপনার ফ্লাইট হচ্ছে আবার ওপেন করে দিল, না ওপেন করে দেয়নি তখন। ওই যে ঈদ ছিল, কোনো একটা ঈদ ছিল, বিশেষ ফ্লাইট ছিল 2-1টা,
বিশেষ ফ্লাইট চালু করে, কিন্তু আমরা টিকিট পাচ্ছিলাম না কোনোভাবেই। যাই হোক দিল্লি হাই কমিশনারের সাথে কথা বলে মানে রিকোয়েস্ট করে মানে মাকে নিয়ে যে বেঁচে ফেরবো কেউ আসলে চিন্তাই করেনি। মানে এক তো কোভিড, এক তো মার যে অবস্থা, প্লাস মানে রেড জোনে আছি, ট্রিটমেন্টও অফ, মানে খুবই একটা বাজে সিচুয়েশন। কিন্তু যাই হোক আল্লাহ তো সহায় ছিল, পরীক্ষার মাধ্যমে উনি আমাদের আসলে সহায়তা করছে, পরীক্ষা দিয়েছে কিন্তু সহায়তা করছে। তারপর ওই বিশেষ ফ্লাইটে অনেক কষ্ট করে নিয়ে আসছি, নিয়ে এসে তো মানে কেউ বিশ্বাস করতে পারেনি যে আমরা বাংলাদেশে আসছি, আমিও বিশ্বাস করতে পারিনি যে আমি নিয়ে আসতে পারবো বা আমরাও বেঁচে ফিরে আসতে পারবো। দিল্লির অবস্থা তখন খুবই খারাপ ছিল, তখন খুবই খারাপ হয়ে যায়। তো এখানে আর কোথাও নিয়ে গেলাম না, তখন ঠিক করলাম যে আর সাভারেও যাব না, আমরা বাসায় থেরাপি দিব। তখন ওই যে কোভিডটা ধীরে ধীরে গেল, তখন তো বাইরে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না। তখন আল্লাহর রহমতে আরেকটু ওই যে মেডিসিনগুলো বললাম ওগুলো কাজ করছে। এখন সে আগে যেমন আমাদের কথা বুঝতো, এখন আরো ভালো বুঝতেছে, মানে ওই যে কান্নাকাটিগুলো ইমপ্রুভমেন্ট হচ্ছে, কিন্তু এই যে থেরাপিগুলো অফ আছে। এখন পরে বাসায় আমরা থেরাপিস্ট নিয়ে আসলাম, নিয়ে এসে তাকে থেরাপিগুলো দিলাম, থেরাপিগুলো দিয়ে আরেকটু ইমপ্রুভমেন্ট হইলো। এখন হওয়ার পর তা এরকম করতে করতে প্রায় আড়াই বছর গেল। যাওয়ার পর হঠাৎ করে আবার চিন্তা করলাম, তখনও আমার কেরিয়ার কোথায় যাচ্ছে বা আমি কোথায় যাচ্ছি আমার কোনো মানে কোনো চিন্তাই নাই, মানে আমার যে কিছু একটা করতে হবে। তো আমার শুধু মাকেই ফোকাস ছিল। তখনই হঠাৎ করে মানে অনেকেই আত্মীয় স্বজনরা দেখতে আসতো, মাকে দেখতে আসতো। তো মার সামনে অনেকেই মানে এই কথাগুলো বলতো যে আমি শুধু মাকেই দেখতেছি, আমার লাইফ নষ্ট হয়ে যাচ্ছে, মানে এই জিনিসগুলো শুনে না মা কান্না, মানে সে বুঝতে পারতো গিল্টি ফিল। তো এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো, এবং আমি যারা এই ধরনের কথা বলতো আমি তাদেরকে মার সামনে থাকতে দিতাম না বেশিক্ষণ, কারণ আমি চাচ্ছিলাম না যে সে নিজেকে এই অপরাধটা মনে করুক যে আমার জন্য মানে আমার মেয়ে কিছু করছে না। যাই হোক পরে হচ্ছে তখনও মানে অনেক কথা বলতেছিল যে, আর সব থেকে আমার মানে লাইফে বাজে একটা কথা আমার এটা মনে হতো যে যখন বলতো যে মা তো সারা জীবন বেঁচে থাকবে না, তো তুমি কেন লাইফ নষ্ট করতেছো, মানে এই কথাটা আমি নিতে পারতাম না কেন জানি। যাই হোক পরে হচ্ছে এভাবেই দিন গেল। আমি পরে আরেকবার এই যে কোভিড শেষ হয়ে গেল, পরে আরেকটু ইমপ্রুভমেন্টের আশায় যে যেহেতু দিল্লিতে গিয়ে ইমপ্রুভমেন্ট হইলো, পরে আরেকটু ইমপ্রুভমেন্টের আশায় আমরা হচ্ছে তাকে চেন্নাই নিয়ে গেলাম সেকেন্ড টাইম, আবার চেন্নাই নিয়ে গেলাম। তখন চেন্নাই নিয়ে গেলাম, তো চেন্নাই নিয়ে গিয়ে আসলে মানে নিয়ে যাওয়াটাই কষ্ট হয়েছে, কিন্তু খুব বেশি ওখানে ইমপ্রুভমেন্ট হয়নি, যা হয়েছে ওই দিল্লিতে গিয়ে হয়েছে, এবং ডাক্তার বলছে যে যেগুলোই মেডিসিন চলমান আছে ওগুলোই। পরে যাই হোক নিয়ে এসে এখন বাসায় মোটামুটি স্টেবল, মানে আমি বললাম তো এমন কোথাও নাই যে আমি নিয়ে যাইনি, চেন্নাই দিল্লি ঢাকার যতটুকু চেষ্টা, মানে ওই যে বললাম বাবা নাই, মাকে রাখতেই হবে, এরকম একটা আল্লাহর কাছে চাওয়া ছিল। যাই হোক পরে হচ্ছে মা এখন মোটামুটি বাসায়। তখন ফ্যামিলি মেম্বাররাও বলতেছে যে এখন আবার তো রিস্টার্ট করা দরকার, অলরেডি কিন্তু 3 বছর গন, হ্যাঁ 3 বছর কিন্তু এভাবে করতেই চলে গেছে আমার লাইফ থেকে। তখন ওই যে অনেকেই মানে মাকে গিল্টি ফিল করায়, তো এই জিনিসটা খারাপ লাগলো। আমার মনে হলো যে না, আমার জন্য মা গিল্টি ফিল কেন করবে, আমি চেষ্টা করি। তখন আবার ওই তখনও ফ্রিল্যান্সিং আমি জানি না কি জিনিস, ফ্রিল্যান্সিং কিন্তু জানি না, তখন ওই জবের পড়াগুলো বাসায় আবার শুরু করলাম। দেখলাম যে মানে মা তো তখনও বাচ্চা, খাওয়াই দিতে হয়, মানে তার সাথে থাকতে হয়, তো দেখলাম বেড়াইতে নিয়ে যাইতে হয়। তখন হচ্ছে দেখলাম যে মানে পড়ার এই মানে মনোযোগটা আমার বসতেছে না, আমি যত পড়ছি এই পাশে ভুলে যাচ্ছি, কারণ আপনার ফোকাসটা তো অন্যদিকে। তো তখন ভাবলাম যে যত কিছুই বলুক আমার দ্বারা জবের পড়াশোনা সম্ভব না, এটা আমি টোটাল ডিসিশন নিলাম, এখন কি করব। তো অনেকের কাছে আসলে একটা কথা কি জানেন, এই জগতে বাস্তব পথ দেখানোর মতো কিন্তু কেউ নাই, অনেকে অনেক কথা বলবে। আমি যেটা ফিল করছি, তখন আমার মনে হলো যে আমি আসলে লাইফে কি করব, কি করা উচিত। তখন তো ফ্রিল্যান্সিং এগুলো জানি না, তখনও অনেকের কাছে আইডিয়া নিলাম যারা ভালো একটা পজিশনে আছে যে আমি কি করতে পারি, প্রাইভেট জব করব। তখনও সিবি ড্রপ, বিডি জবসের মাধ্যমে সিবি ড্রপ করছি, অনেক জায়গায় করছি, ভাইবার জন্য ডাকও দিছে, আমাকে ভাইবার জন্য কল করছে, কিন্তু ওই যে মাকে রেখে আবার ভাইবা দিব, আবার যদি জব হয়ে যায় সেখানে কিভাবে জব করব, সে চিন্তা করে ওটাও অপশন বাদ দিলাম। তো এখন আমার হাতে কোনো অপশন নাই। অনেকের কাছে গেলাম, সবাই কেমন আমাকে বললো যে তোমার লাইফ থেকে তো অনেকটা সময় নষ্ট, তুমি এখন কি করবা, মানে আমাকে আরো ডিমোটিভেটেড করে দিছে। তা আমি আসলে মানে হতাশায় ফোন চাপলে, আমি কিন্তু ফোন বেশি চাপি না, মানে এই যে আজে বাজে অনেক রিলস দেখে এগুলো না, আমি ফোন তখনই চাপি যখন আমার হতাশা কাজ করে, মানে প্রচুর ফোন চাপি তখন আমার, মানে এমনি ভিডিও দেখতেছি, রিলস দেখতেছি, তো এরকম করে মানে কি করব, আমার তো মাথায় কোনো
কিছু কাজ করতেছে না। তখন হঠাৎ করে আইডিয়া আসলো, আচ্ছা আমি তো মার্কেটিং থেকে আসলাম, মানে আমি তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, একটা বিজনেস করি না কেন। তখনও ফ্রিল্যান্সিং করিনি, জানি না কিন্তু। তো বিজনেস করি, তখন আমি চিন্তা করলাম যে বিজনেসটা করি। তখন কি বিজনেস করা যায়, তখন আমি অর্গানিক ফুড নিয়ে, মধু, অর্গানিক ফুড নিয়ে, তখন ওই যে আমার ফ্যামিলি মেম্বার বললো যে তুই সেল করতে পারবি, সেল হবে, এতগুলো কিনে স্টক করলি। স্টক করতাম মনে করেন যে 40 কেজি 50 কেজি করে স্টক করতাম, এবং দেখলাম যে খুব ভালো সেল করতেছি। আমি মার্কেটিং করি না, অর্গানিক ভাবে, হ্যাঁ অর্গানিক ভাবে। তখন তো আর এসব পেইড অ্যাড ফেসবুক না তো জানি না, কোনো আইডিয়াই ছিল না যে এগুলো করা যায়। মানে একজনকে দিছি ট্রাস্টেড, সে আমার ব্যবহারে এবং প্রোডাক্টটা, মানে আমার তখন মাথায় ছিল, আমি মার্কেটিংটা আমাদের স্যার সবসময় বলতো সবসময় কোয়ালিটির উপর ফোকাস করবা, মানে এই কথাটা আমার সবসময় মাথায় আসতো যে আমি যাই করি আমার কোয়ালিটিতে ফোকাস করতে হবে। আমি যদি প্রোডাক্টটা অর্গানিক মানে ভালো প্রোডাক্ট দিই, তখন একজন কিন্তু আরেকজনকে বলবে, মাউথ মার্কেটিং যেটাকে বলে, যেটা আমাদের মার্কেটিং এর টার্ম ছিল। তো আমি এই মাউথ মার্কেটিং এ খুব বিশ্বাস করতাম তখন। তো দেখা গেলো যে একজন নিছে সিরিয়াসলি, আরেকজন নিছে আর 2 জনকে বলে দিছে আমার কথা। তখন এভাবে খুব ভালো সেল হচ্ছিল। তখন ফ্যামিলি মেম্বাররা বিলিভ করলো যে না, আমার দ্বারা কিছু একটা সম্ভব। তখন ইভেন আমি এর পাশাপাশি আরো একটা জিনিস শুরু করলাম, সেটা হচ্ছে ওই যে পুরাতন জিনিসপত্র দিয়ে ক্রাফট, ফুলদানি, এগুলো সেলের ডিআইওয়াই যে জিনিসগুলো আছে, হ্যাঁ যেগুলো হচ্ছে ওয়াস্টের জিনিসগুলো দিয়ে ক্রাফট করে। আমি আমার বাসায় এখনো আছে, নিজেই করতাম, কিন্তু অনেক সময় দেয়া লাগতো। তো ভালোই হচ্ছিল এদিকে। এগুলো করে কি আপনি ভিডিও করতেন তারপর আপলোড করতেন এরকম কিছু? হ্যাঁ কিছু। আমার পেজ, তখন পেজ একটা ওপেন করছি, তখন পেজ ইউটিউবে দেখলাম যে পেজ ওপেন করা যায় এভাবে। একটা ক্রাফটের পেজ আছে, একটা অর্গানিকের পেজ ছিল। তো মোটামুটি করছিলাম, কিন্তু ওই যে অর্গানিক বিজনেসটা আমার খুব ভালো হচ্ছিল, ওটা ভালো হচ্ছিল। আর ক্রাফটের যেটা চিন্তা করলাম যে আচ্ছা, তখনই আমার মাথায় আসলো এইটা যে আচ্ছা আমার প্রশ্ন, মানে একটা জিনিস কি জানেন, আপনার মনে যদি একটা প্রশ্নর সৃষ্টি না হয়, আপনি কখনো সমাধান পাবেন না। প্রবলেম আসতে হবে, না প্রবলেম আসতে হবে। তা আমার মনে হলো যে আচ্ছা আমি যে প্রোডাক্টগুলো করতেছি, একটা ফুলদানি বানাই, তো এটা আমার মানুষের কাছে কিভাবে পৌঁছাবো আমি, মানে আমি কিভাবে সেল করবো? আমি তো দোকানে গিয়ে সেল করতে পারবো না, বা দোকানটা নিয়েও বসবো না। তখন ওই যে আবার একটু মনে হতাশা, কি করা যায়, করতে করতে ওই যে ফোন চাপতেছি। আমি হতাশা পড়লে কিন্তু প্রচুর ফোন চাপি, আর তখন একটা সলিউশন বের হয়ে আসে। এটা আবার কেউ যেন মিসগাইডেড না হয় যে অনেকে ফোন চাপবে আর সলিউশন, এটা অনেকের ক্ষেত্রে হতে পারে, আমি আমার ক্ষেত্রে দেখছি। তখন ফোন স্ক্রলিং করতে ওই যে আপনার ফ্রিল্যান্সিং সম্পর্কে প্রথম আইডিয়া পাই। আচ্ছা, ওরকম কোন অ্যাড 21-এর দিকে অ্যাড আসে এমনিতেই। তো অ্যাড আসে, তখন হচ্ছে ফ্রিল্যান্সিং কি জিনিস, এই তো ঘাটাঘাটি শুরু করলাম। তখন দেখলাম যে মানে একদম আমরা তো আবার রিসার্চিং পাওয়ারটা, মানে সার্চিং পাওয়ারটা খুব ভালো ছিল। মানে একটা জিনিস পাইলে ওটার মনে করেন যে একদম লাস্ট অফ নারী নক্ষত্র মনে করেন যে সার্চ করে ফেলবো, এটা কি কোথায় কিভাবে করা যায়। তারপর ফ্রি কোর্স ছিল এক জায়গায়, এলইডিবিতে আমি ফার্স্ট ফ্রি কোর্স করি ওখানে। তখন দেখলাম যে করা যায়, তখন জানতেছি যে এভাবে ফেসবুক অ্যাড, আসলে ওখানে তো অনেক বেসিক জিনিসটা শেখায়। ওই বেসিকটাই মনে করেন তখন জাস্ট একটা আইডিয়া হইলো, করলাম কিছুদিন। করার পর আমি তখন আবার ওই বিজনেস থেকে সরে আসলাম। তখন আমার নিজেরও মনে, আমি আসলে সবসময় একটু স্মার্ট ওয়েতে কাজ করতে পছন্দ করতাম। মানে আমাদের স্যাররা সবসময় শেখাতো মার্কেটিং ডিপার্টমেন্টে, তো মার্কেটিং ডিপার্টমেন্টে স্যাররা সবসময় স্মার্টলি কথা বলা, স্মার্ট ওয়েতে চলাফেরা, এটা সবসময় শিখাইতো আমাদের। তো আমার নিজেরও মনে হলো যে আমি এইগুলো যে করতেছি, আর একটু স্মার্ট ওয়েতে কি করা যায়, মানে আরেকটু স্মার্টলি করা যায়। হ্যাঁ, আরেকটা প্রশ্ন মাথায়, তখন আরেকটু স্মার্ট ওয়েতে কি করা যায়। তখন তো এই যে ফ্রিল্যান্সিংও দেখলাম, আমি বললাম যে আচ্ছা একটু বিজনেসটা স্টপ রাখি, আমার যা প্রোডাক্ট সেল করার আমি করে ফেলছি। আচ্ছা, তখন আপনার স্টকে আর কিছু ছিল না? স্টকে আর কিছু ছিল না, আমি সব সেল করে ফেলছি, মানে আমার কখনো নষ্ট হয়নি। আপনি ওটা থেকে প্রফিট করতেন ভালোই? হ্যাঁ, ওখানে প্রফিট ভালো হয়েছে আমার। প্রফিট ভালো হয়েছে, ওটা আমি মানে অ্যামাউন্ট রেখে দিয়েছিলাম, প্রফিট ভালো করছিলাম। এবং ওই যে বললাম প্রোডাক্টটা খুব ভালো ছিল। এখনো মাঝে মাঝে যারা আমার কাছে নিচ্ছে মাঝে মাঝে কল দেয় যে জান্নাত তোমার কাছে কি আছে। তো আমি বললাম যে আমি একটু স্টক করে রাখছি, তো মানে এই যে মাউথ স্পিকিং, মানে মাউথ মার্কেটিংটা খুব ভালো হয়েছিল ওই সময়টা। আচ্ছা যাই হোক, তখন হচ্ছে আমি ওই যে এলইডিবিতে কোর্স করলাম বেসিকটা, কিন্তু আসলে বেসিক দিয়ে কি করব, জাস্ট শিখলাম যে এই মার্কেটিং ফ্রিল্যান্সিং। পরে ভাবলাম যে এটা নিয়ে আর কি করা যায় তাহলে, তখন ওই যে সার্চিং শুরু করলাম, আবার সার্চিং শুরু করলাম। হ্যাঁ, ইউটিউব রিসার্চ। আমি হচ্ছে সারাদিন তো মাকে দেখাশোনা, মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অলওয়েজ মার সাথে থাকতে হবে, মানে অলওয়েজ তার খাওয়া থেকে শুরু করে গোসল সবকিছু দেখাশোনা তার করতে হয়। আমি রাতটা কাজে লাগাইলাম। আমি যখন ওই যে বেসিকটা একটু জানলাম, তখন আমি পুরো ইউটিউবের উপর ডিপেন্ড হয়ে গেলাম। একটা করে প্রশ্ন আসে ইউটিউবে সার্চ, তখন দেখলাম যে এসইওটা একটু ভালো লাগছে, একটু এসইওটা ভালো লাগছে। তখন আমি এসইওটা নিয়ে একটু রিসার্চ করা শুরু করলাম। আর আমি ইউটিউবের হিন্দি অনেক চ্যানেল আছে, আগে অনেক ভালো চ্যানেল ছিল,
তো ওই জিনিসগুলো একটু দেখতাম, দেখে ফার্স্ট অর্ডার হচ্ছে আমার আসে 22-এর শেষের দিকে। আচ্ছা 2022। আমি কিন্তু একটা কথা বলি এখানে, মানে অনেকেই এখন দেখি মানে আমাকে প্রশ্ন করে, তারা কোর্স করতেছে বা এসআর ড্রিমেতে আইটিতেই কোর্স করতেছে, মানে শুরু করছে, অথচ আমাকে প্রশ্ন করতেছে আপু আমি ইনকাম করবো কিভাবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার কাছেও এই প্রশ্নই মানে আসে। এই প্রশ্নটা আমি বুঝি না। এই প্রশ্নটা যার মাথায় আসবে সবসময় মাথায় রাখবেন যে সে বেশি দূর আগাইতে পারবে না। আচ্ছা আমি কেন আগাইতে পারবে না, কারণ আমি যখন ফ্রিল্যান্সিং সম্পর্কে জাস্ট জানলাম, আমি মানে শুধু রিসার্চ করছি, পড়াশোনা মানে কি করা যায় না করা এগুলো করছি, কিন্তু আমি কাজের কখনো চিন্তাই করিনি যে আমাকে কেউ কাজ দিবে আমি 5,000 টাকা ইনকাম করবো এখান থেকে। ইনকামের কথা আপনার না, আমার মাথায় আসেনি। আমার শুধু মাথায় আসছে আমি কি কি শিখবো আর কিভাবে শেখা যায়, এই যে প্রশ্নর সলিউশনগুলো বের করছি, মানে ইনকাম যে করবে। ইভেন কেউ যদি কাজের কথা বলতো আমার কনফিডেন্স তো নাই, আমি নিতাম না। আমি যদি না পারি, জি না পারেন না, আমি তো পারি না। আমি যদি না পারি মানুষের কাছে এই যে মান সম্মানটা নষ্ট হবে, এইটার খুব ভয় করতাম আমি। তো প্রায় এরকম করে টুকটাক জানি। জানার পর ফাইবারে অ্যাকাউন্ট খুললাম হচ্ছে আপনার 22-এর শেষের দিকে, 22-এর মাঝামাঝিতে মেবি। ফার্স্ট একটা অর্ডার আসলো $21, মানে অর্ডার যে আসে এটাও আমি ফার্স্ট জানলাম যে এইভাবে তাহলে অর্ডার আসে। $21 ছিল ফার্স্ট অর্ডার। সেটা আবার কি কাজ, মানে উনি আমাকে নক দিয়ে বললো যে হাই জান্নাত কি কাজ করতে হবে, ওনার ইউটিউবে যে কমেন্টগুলো আসে জাস্ট রিপ্লাই করতে হবে। এটা কিন্তু কোনো স্কিলের মধ্যেই পড়লো না, শুধু আমাকে জিজ্ঞেস করলো আপনার ইংলিশ কেমন। আমি বললাম জি ভালো, খারাপ না, ভালো আছে। তখন বললো যে এই কাজটা $21 একটা কাজ ছিল মেবি 3 দিনের। হ্যাঁ এরকম, এটা আমার ফার্স্ট কাজ ছিল। বাসায় বললাম। এটা এখানে বলে রাখি, আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি এটা নিয়েও কিন্তু তুমুল মানে সমস্যা হয়েছে। কেউ বিশ্বাস করেনি যে ফ্রিল্যান্সিং নামের কিছু জিনিস আছে, বা এটা টাইম ওয়েস্ট। এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সবাই আমাকে মানে ডিমোটিভেটেড, এগুলো কি করতেছো সময় নষ্ট। মানে আমি এমনও হয়েছে দিন, আমি এতটাই এটার প্রতি ডেডিকেটেড হয়ে পড়ছিলাম, সারাদিন তো মায়ের কাজ করি, রাত 5টা-4টা পর্যন্ত আমি জেগে আছি, শুধু ফোন নিয়ে পড়ে আছি, ভিডিও দেখছি। তো সবাই বলছে আমি টাইম নষ্ট করতেছি, এটা টাইম নষ্ট ছাড়া কিছুই না। তো এগুলো নিয়ে অনেক কাহিনীও হয়। মনে করেন যে আমাকে বন্ধ করতে বলে যে পড়াশোনা করো, অ্যাটলিস্ট একটা প্রাইমারি জব করো, বাসা থেকে। হ্যাঁ বাসা থেকে তারা বলে। তা আমি আসলে মনে করেন যে এক প্রকার জেদ সৃষ্টি হলো যে আমি যেটা শুরু করছি আমি ওটা শেষ দেখে ছাড়বো। আমি যেটা শুরু করি আমি সেটা শেষ করি, মানে শেষ দেখে ছাড়ি। মানে আজ একটু এটা করলাম, কাল একটু ওটা করলাম, এই অভ্যাসটা আমার নাই অ্যাটলিস্ট। পরে আমি হচ্ছে কোচিং হচ্ছে কি বলে ওখানে কাজ, ওই যে আপনার অর্ডার ফার্স্ট অর্ডারটা পাইলাম ফার্স্ট কাজ ছিল আপনার $21। জি। তখন বাসায় বললাম, তো বললো যে এটা তো ডলার আসে, মানে কাজ মানে কিভাবে আসে। বললাম যে এইভাবে। তখন দেখলাম যে এসইওটার প্রতি একটু ভালো লাগা কাজ করে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যেটা একটা মানে কথার মাঝে একটা গাইডলাইন বলবো যে ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে। মানে আপনি যে কাজটা করে আপনার ভালো লাগে, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইন্টারেস্ট আছে, সেটাই। মানে এইটা ভাবা যাবে না যে ওই ভাই ওইটা করে টপ রেটেড, তাহলে আমি ওইটা করে টপ রেটেড হয়ে যাও। এটা যদি মানে যে করবে সে ওখানেই হতাশ, ডিমোটিভেটেড হয়ে ওখানেই সে ফুল স্টপ হয়ে যাবে একদম। মানে ভালো লাগাটাকে প্রাধান্য দিতে হবে। দেখলাম যে এসইওর প্রতি একটু কাজ মানে ভালো লাগতেছে, তখন এসইওটা নিয়ে টুকটাক কাজ করি। খুব বেশি না। $21 কাজটা তো আপনি করে দেন? হ্যাঁ ওটা কমপ্লিট করি। তারপর ওটা পেমেন্ট পাওয়ার পর ফার্স্ট ইনকাম ওই টাকা দিয়ে কি করলেন? ওই টাকা দিয়ে বাসায় মনে হয় মিষ্টি বা কিছু একটা কিনছিলাম, মনে নেই আমার তখন, মানে কিছু একটা করি। কিন্তু আমি আসলে তখন একটা অর্ডার আসছে মানে আমাকে আরো স্টাডি করতে হয়, মানে ওইদিকে ছিল আমার। আচ্ছা, আগ্রহটা বেড়ে যায়। হ্যাঁ আগ্রহটা আরো বেড়ে যায়। তখন ওই যে এসইও নিয়ে শুরু করি। এসইও নিয়ে শুরু করতে করতে মাঝখানে একটু অনেক কাজের গ্যাপ হয়। আমার ওই যে সময়টা, আমি তো টাইম ম্যানেজমেন্ট করতে একটু সমস্যা হতো, তাই না? আমি বাসায় যেহেতু মাকে টেক কেয়ার করতে হয়, তখনও ক্রাফটের কাজগুলো আমি করি। তখন টোটাল স্টপ করি। বাসায় এখনও আমার সব পড়ে আছে, মানে রং আমি অনেক মানে ওখানেও ইনভেস্ট করি। আচ্ছা আচ্ছা, সেগুলো এখনো পড়ে আছে, সেগুলোর দিকে আর ফোকাস করিনি, কারণ আমার মনে হয়েছে যে আগে স্মার্ট ওয়েতে কাজ করি, পরে একসময় বিজনেস করা যাবে, এই জন্য সবকিছু স্টপ করে রাখছি আমি। আপনি স্কিল ডেভেলপমেন্টের উপর বেশি ফোকাস করেছেন, রাইট? যে আপনি এখনো সেম মানে এইটা থেকে আমি বের হতেও চাই না আমি। মানে আপনি প্রতিদিন আপনি নতুন কিছু শেখার চেষ্টা করি। মানে এই জিনিসটাই থাকে না মানুষের মধ্যে। ওই যে আপনি বললেন না, আপনাকে সবাই প্রশ্ন করে, অনেকেই প্রশ্ন করে যে টাকা কিভাবে ইনকাম করব বা কবে টাকা ইনকাম করব। এই যে টাকা ইনকাম না করে স্কিল ডেভেলপের উপর যে ফোকাস দেওয়ার বিষয়টা, এটা কিভাবে করা যায়, এই বিষয়টা একটু সবার উদ্দেশ্যে একটু বলেন। যে আমরা টাকার উপর ফোকাস না করে স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করলে মানুষের যে লং টার্ম একটা
মানে কাজে দেবে জিনিসটা। ওই যে বললাম যে কোয়ালিটিটা মাথায় রাখতে হবে। আচ্ছা মনে করেন যে আপনি কোনো রকমে ফেসবুক মার্কেটিং মানে ফেসবুক পেজ সেটআপ জানেন বা ফেসবুক অ্যাড জানেন, কোনো রকমে জানেন, হঠাৎ করে আপনার মানে কিছুটা বেসিক জেনে আপনার মনে হলো যে এখন আমি টাকা ডলার ইনকাম করব। আপনি একটা ক্লায়েন্টের কাজ নিলেন, অ্যাড রান করলেন, তার হচ্ছে আপনি $20 দৈনিক একটা অ্যাড রান করে দিলেন, তার মনে করেন যে সেল আসছে না, তখন কি সে আপনাকে গুড রিভিউ দিবে বা সে আপনাকে ভালো বলবে? সে একটা ব্যাড রিভিউ দিয়ে দেবে। আপনার কি হবে, এটাতে একটা ইমপ্রেশন তৈরি হবে। এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি টাকার চিন্তাটা না করে স্কিল ডেভেলপ করতেন তাহলে কি ওই ক্লায়েন্টটাকে আপনি ধরে রাখতে পারতেন না? ও যদি আপনাকে ভালো, আপনি যদি ওকে ভালো রেজাল্ট দিতেন তাহলে নেক্সট সে আরও একজনকে অবশ্যই বলতো, ওই যে মাউথ মার্কেটিং, রাইট, সে আরেকজনকে আপনার কাছে নিয়ে আসতো। মানে এটা সবার উদ্দেশ্যে বলবো যে এটা মাথায় রাখতে হবে যে স্কিল ডেভেলপ হলে আপনার কাজের অভাব কখনোই হবে না। কাজ নিজেই আসবে, তখন নিজেই কাজ চলে আসবে, আপনি কাজ করে শেষ করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, এটাই হচ্ছে তারপর আমি কোথায় যেন ছিলাম, হচ্ছে আমি ওই যে ক্রাফটের জিনিসগুলো ওখানে স্টপ আছে, ওগুলো তো স্টপ আছে। তাহলে এসইও নিয়ে টুকটাক একটু কাজ করি, মোটামুটি একটু কাজ আসছিল, মোটামুটি একটু কাজ আসছে, তখন করছি ছোট ছোট কাজ, এসইও ছোট ছোট কাজ। তারপর আপওয়ার্কেও প্রোফাইলটা খুলে ফেলি, সেখানেও অল্প কিছু কাজ আসে। আপওয়ার্কের অ্যাকাউন্ট খোলার কতদিন পর কাজ আসে? আপওয়ার্কের তারপরও 3-4 মাস হবে এরকম। আর ফাইবারেরটা কতদিন পর আসে? ফাইবারে অনেক দিন, বললাম না ফাইবারে অ্যাকাউন্ট খুলে রাখছি আমি, গিগ দেওয়া প্রায় 8-9 মাস। আমি ওই যে ফাইবারে খুলে রাখছি তো রাখছি, ঠিক আছে তুমি থাকো। আপনি গিভ আপ করেন নাই, আপনার ধৈর্য ছিল। হ্যাঁ, মানে ওই যে আপনি তো ফার্স্টে স্কিল ডেভেলপের উপর ফোকাস করেছেন। স্কিল ডেভেলপ, আমরা তো টাকা ইনকামের, অবশ্যই টাকা ইনকামের উদ্দেশ্যে তো মানুষ এখানে আসে, তাই না? কিন্তু টাকাটা ইনকাম কখন করবেন আপনি? যখন আপনি স্কিল হবেন, একজন মানুষকে যখন আপনি স্যাটিসফাই করতে পারবেন, তবে না আপনাকে সে টাকা দিবে। রাইট। তো এই যে 8-9 মাস কাজ পেলেন না, তো তখন আপনার হতাশা কাজ করে নাই? কিছুটা, একেবারে যে করেনি তা না, এটা তো মিথ্যা বলবো না, কিন্তু আমি মনে করছি যে আচ্ছা ওদিকে আমি ফোকাস না করি, আমি একটু আমি কাজ শিখি, আমি আরো কাজ শিখি, কাজ না আসুক সমস্যা নেই। মাঝে মাঝে গিভ আপ একটু হইতাম, আবার নিজেকেই উঠাইতাম, আমাকে তো কেউ উঠাই দিতে আসবে না এখানে, বরঞ্চ আমাকে আর বলতেছে আমি টাইম ওয়েস্ট করতেছি, সেখানে তো আমাকে কেউ উঠাইতে আসবে না। যাই হোক, এভাবে 8-9 মাস গেল কাজকর্ম, তখন আবার এই যে একটু মানে আসে, আবার গ্যাপ, আবার আসে, এভাবে ক্লায়েন্টের কিছু কাজ করলাম। তখন হঠাৎ একটা ক্লায়েন্ট ফেসবুক থেকে আমাকে, জানি না ফেসবুক থেকে একজন আমাকে নক দিল, যে হচ্ছে পাকিস্তানি, আমার আইডি মেবি পাইছে আমরা কোথা থেকে, যে আমার একটা কাজ ক্লায়েন্ট, মানে আমি তাকে অনেক ফ্রিল্যান্সার দিছি, সে কাউকেই পছন্দ করতেছে না, কারো কাজেই পছন্দ করতেছে না, এসইও এর কাজ করতে হবে, মানে হিন্দি, আমি তো একটু হিন্দি পাই, ওই যে আমি দিল্লিতে ছিলাম, চেন্নাই গেছিলাম, আমি হিন্দিতে কথা বলতে পারি মোটামুটি। তো তখন উনি আমাকে পাকিস্তানি আমাকে বলতেছিল, আর তখন তো আগে থেকেই তো একটা আইডিয়া ছিল যে পাকিস্তানি মানে তো ফেক। আমি তার মেসেজে দেখে রিপ্লাই দেইনি, সে কেন জানে আমাকে জোর করতো। ওই যে বললাম না, মানে আপনার যদি রিজেক্ট থাকে, আমি তো আগে এতদিন টাকার চিন্তা করিনি যে আমাকে টাকা ইনকাম করতে হবে, আমি স্কিলে ফোকাস করছি। দেখেন আল্লাহ কোনো না কোনোভাবে একটা রিজেক্ট কিন্তু ব্যবস্থা করে দিল। কিভাবে? উনি আমাকে জোর করে আমাকে মেসেজ দিছে, আমি মেসেজে রিপ্লাই দিইনি। তারপর সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও পাইলো, লিঙ্কডিন থেকে পাইছে। লিঙ্কডিনটা আমি ওভাবেই সাজাইছি, যে আমাকে নক দিচ্ছে, যে আমাকে বলতেছে তুমি এই ক্লায়েন্টটা দেখতে পারো, মানে এই ক্লায়েন্টটা দেখতে পারো, আর তোমার কাজের দেখলাম, লিঙ্কডিনের প্রোফাইল দেখছে, ফাইবারের অ্যাকাউন্টও দেখছে হয়তোবা, হ্যাঁ, যে তুমি আমার এই ক্লায়েন্টে দেখতে পারো, তাকে আমি অনেক ফ্রিল্যান্সার দিচ্ছি, সে মানে কেউ তাকে স্যাটিসফাই করতে পারে না, আর সে একটু সাইকো টাইপ। আমি বললাম যে এটা কি ধরনের কথা, ক্লায়েন্ট আবার সাইকো টাইপ কিভাবে হয়? আমি তো টেনশনে পড়ে গেলাম, আমি বললাম যে এটা ফেক। তখন আমাকে বললো আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আজকে সন্ধ্যায় ক্লায়েন্টের সাথে মিটিং করো, আর তোমার কিছু হচ্ছে ডকুমেন্ট দেখায়ও কাজের। আর আমি তখন অনেক হাই লেভেলের তো কাজ করিনি যে আমার এত ডকুমেন্ট থাকবে, মানে আপনার পোর্টফোলিও না তেমন ছিল না। তখন কি করলাম, যে একটা দুটো কাজ করছিলাম সেটাই একটু সুন্দর করে সাজাইলাম, আরো সুন্দর করে সাজাইলাম, অপটিমাইজ করলাম, যে ক্লায়েন্ট যদি আসে এনিহাউ যদি আসে। ওটা ছিল আমার ফার্স্ট মানে লং মিটিং, মানে একদম ফেস টু ফেস মিটিং। এর আগে টুকটাক কাজ করছি, $5, $10, $20 এভাবে করছি, মোটামুটি ছোট ছোট কাজ। এবং এই কাজটা আমার লং টার্ম কাজ ছিল। কি কাজ? পরে ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের সাথে আমার ফার্স্ট মিটিং সেট কিভাবে করে, কিভাবে কথা বলে, আমি তেমন কিছু তো জানি না। কারণ এই রকম এই যে এখন যে যারা সুবিধা পাচ্ছে এসআর ডিমাইটের মতো, এখানে দেখেন সবকিছু শিখাই দেওয়া হচ্ছে। ক্লায়েন্টের সাথে মিটিং করবেন কিভাবে, আপনি অর্ডার কিভাবে ডেলিভার, সবকিছু, মানে আপনি যে সমস্যা বলতেছেন আপনি সাপোর্টে যাচ্ছেন। আমরা তখন কোথায় যাব? তখন তো আমি এসআর ডিমাইটি তখন পাইনি। তখন ফার্স্ট মিটিং কি বলবো না বলবো আমি জানি না। আমি রেডি হইলাম, ক্লায়েন্টের সাথে মিটিং শুরু করলাম। আর
তো আমাকে বলেই দিছে সাইকো ক্লায়েন্ট। আমি বুঝলাম না যে সাইকো ক্লায়েন্ট কেন হবে, সে আসলে কোনো ফ্রিল্যান্সারকেই কেন জানি মানে অ্যালাউ করতে, মানে কাজ তার পছন্দ হয় না। পরে আমি মিটিং করলাম, সুন্দর করে বললাম আমার কাজগুলো দেখতে চাইলো, যে আমি একটু সাজায় রাখছি একটু যেগুলো টুকটাক করছি, সে দেখে পছন্দ করলো যে আচ্ছা হ্যাঁ। সেই মিটিং আমার 2 ঘন্টা হয়েছে। আচ্ছা আচ্ছা 2 ঘন্টা, মানে আমি যে এই রুমে মিটিং করতেছি আমার মানে ফ্যামিলি মেম্বার এসে দেখতেছে যে এতক্ষণ মিটিং, হ্যাঁ এতক্ষণ মিটিং, এবং ওরাও দেখতেছে যে ক্লায়েন্টকে দেখা যাচ্ছে মিটিং করতেছি। এবং ক্লায়েন্ট আমাকে অনেক কিছু জিজ্ঞেস করলো যে আমি ইংলিশে এত ভালো কথা, মানে বাংলাদেশি আমি, তো ইংলিশে কেন এত মানে ভালো কথা বলতে পারছি কেন। তখন আমি বললাম যে আমাদের পড়াশোনা তো ইউনিভার্সিটিতে ইংলিশ মিডিয়ামে ছিল, মার্কেটিংয়ে তো ইংলিশ মিডিয়ামে ছিল, তো এই কারণে মোটামুটি পারি। তো উনি আমার স্পিকিংও খুব পছন্দ করলো, কাজগুলো দিল। তারপর সে আমাকে ঘন্টায় হচ্ছে $3 কাজ দিল। আচ্ছা ঘন্টায়, তাহলে দৈনিক হচ্ছে আপনার 7-8 ঘন্টা করতে হবে। আচ্ছা 7-8 ঘন্টা জবের মতো টাইপ একটা, যে সে আমার মিটিং পছন্দ করলো, সবকিছু পছন্দ করলো, সে কাজ দিল, আপওয়ার্কে কাজ দিল। এটা হচ্ছে ছিল, হ্যাঁ এটা সেকেন্ড কাজ ছিল আপওয়ার্কে কাজ দেওয়ার পর মোটামুটি করলাম। সে স্টার্ট করলো কাজ, তার কাজটা হচ্ছে সকাল থেকে মানে অফিস টাইমের মতো। আপনার সকাল 10টা থেকে শুরু হবে, মাঝখানে লাঞ্চ আওয়ার, ওই লাঞ্চ আওয়ারে মাকে খাওয়াইতাম, গোসল করাইতাম, মানে যা আমার কাজ করণীয় আবার শুরু করতাম। তারপর ধীরে ধীরে ক্লায়েন্ট দেখলাম যে আমি ভাবলাম ওই আবার যে আমাকে কাজটা দিচ্ছে, সে আমাকে নিজে এসে জোর করে কাজটা দিচ্ছে। রাইট, হ্যাঁ আপনি তো কাজটা করতে না, আমি তো চাইনি, আমি কোনোভাবে কাজটা করতে চাইনি, সে জোর করে দিয়েছে। সে আবার আমাকে মাঝে মাঝে খোঁজ নিত যে ক্লায়েন্ট কেমন, ক্লায়েন্টের সাইকো কেন বলছে, মানে ক্লায়েন্ট একটা কাজ খুব নিখুঁত ভাবে হইতে হবে। মনে করেন যে একটা কালার আমি রেড কালারের জায়গায় ইয়েলো দিছি, সে ওটাই ধরে বসবে যে এখানে ইয়েলো কেন হয়েছে। আচ্ছা তো তার কাজটা দেখতে দেখতে মোটামুটি 6 মাস করলাম। আর আমার টাইম ম্যানেজমেন্টও খুব সমস্যা হচ্ছিল, মানে এদিকে মানে কাজেরও একটা প্রেশার, আর আমি তো অত দক্ষ না, আমি সিরিয়াসলি দক্ষ ছিলাম না, আমি তখনও দক্ষ ছিলাম না। আমি কাজটা খালি অনেক ইউটিউব দেখে দেখে মানে কিভাবে এটা করা যায়। তখন যে যদি কোনো প্রবলেমে পড়তেন আপনি, তখন কি করতেন? তখন হচ্ছে ইউটিউবেই বেশিরভাগ সময় করতাম। আর ওই যে এলএডিপিতে একজন ট্রেনার ছিল, ওনাকে মাঝে মাঝে নক দিতাম যে স্যার এটা কিভাবে, কিন্তু সবসময় আসলে অ্যাভেলেবেল পাইতাম না। মানে সাপোর্টটা বলবো যে খুব কঠিন গেছে মানে শুরুর দিকে, মানে এসআরডি ওইটার জন্যই আমি যতটুকু মনে হচ্ছে আমার ওইটার জন্য আপনার টাইম ম্যানেজমেন্টেও একটু প্রবলেম হতো, কারণ আপনি অনেকটা সময় ওইটা রিসার্চ করতেই চলে যায়, তো যে এই প্রবলেমটা আমি কিভাবে সলভ করব। আচ্ছা, তো ওই কাজটা ওই ক্লায়েন্ট মানে সে সাইকো এই কারণে বলছে যে সে দেখা গেলো যে 1 মাসের বেশি কোনো ফ্রিল্যান্সারকে রাখতো না, তার কাজে পছন্দ হইতো না। সেখানে আমি তার মোটামুটি 5 মাসের মতো কাজ করে ফেলি, এবং বাংলা টাকায় মাসে আসতো 30,000 একজনের মান্থলি। ওই যে $3 ঘন্টায় $3, দৈনিক যদি 8 ঘন্টা করি আর মাসে মনে হয় 15 দিনের মতো, মানে টোটাল হিসাব করে 30-32 আসে, এরকমই আসে আমার। তো কাজটা করতে করতে আমি কেন জানি মানে এইদিকে ওনার কাজ, আমার রিসার্চ, আমি নিজেও দক্ষ না, প্লাস আমার মা প্রতিদিন শিখতেছেন আপনি। হ্যাঁ শিখছি, আর প্রতিদিন 8-9 ঘন্টা করে কাজ করা লাগতো। এর বাইরে কি তখন কোনো কাজ করতেন? না, আমি তো সময় পাচ্ছিলাম না, আমি আর এর বাইরে কাজ করি না, ওটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। কারণ সে তো লয়াল হয়ে গেছে, 5-6 মাস কাজ করা মানে কি, ওই শুরুর দিকে 30,000 টাকা আসছে, আমার কাছে তো অনেক বেশি মনে হচ্ছে তখন। এই যে আপনি যে তখন মাসে এই যে 30-32 হাজার টাকা ইনকাম করতেন, আপনার ফ্যামিলি থেকে কি বলতো তখন? হ্যাঁ তখন তো ওই যে পজিটিভ, মানে তারা তখন বিশ্বাস করলো যে আমার দ্বারা কিছু পসিবল, এটা একটা। সেকেন্ড হচ্ছে যে এই মানে ফ্রিল্যান্সিং নামের কিছু একটা আছে, বা এটা এগুলো ফেক না। আর আমার সব থেকে বড় কথা কি, আমি যদি মানে 1 টাকাও ইনকাম করি সেটা আমি মাকে গিয়েই বলতাম, মানে আমার সর্বকালের সঙ্গী হচ্ছে মা। মানে এই যে আমি কাজ করছি, এই যে মিটিং, মা আজকে আমার মিটিং আছে, আমি মিটিংয়ে যাচ্ছি, মানে সে দোয়া করে দিত। এই কাজ বলতেছি, এই যে কাজ 4-5 মাস কাজ করতেছি, সে খুব খুশি হতো এগুলোতে। আচ্ছা, খুব খুশি আন্টি হতো। তো এখন রেসপন্স করতে পারে না, রেসপন্স করতে পারে মানে সে ইশারাতেই সব কথা বলবে, মানে এবং আমরা 4 ভাই বোন ছাড়া কেউ বোঝে না ওই ইশারাটা হচ্ছে না, আমরাই বুঝি 4 ভাই বোনই বুঝি সেই ইশারাতে কি বলতেছে। আপনি আসলে আপনার মায়ের পিছনে যে সময়টা ইনভেস্ট করেছেন, তারপর যে এফোর্টটা দিয়েছেন, বলা যায় আপনার মায়ের দোয়াতেই আপনার আল্লাহই হচ্ছে একটা পথ বের করে দিয়েছে আপনাকে। এবং এটা আমি সবার উদ্দেশ্যে বলবো যে জীবনে যত ব্যস্তই থাকে না, যত টাকা ইনকামই করেন, বাবা মাকে কখনো অযত্ন করা যাবে না, নেভার অ্যান্ড ইভার। কিসের জন্য? বাবা মার দোয়া যদি থাকে আপনি লাইফে অনেক দূর যাইতে পারবেন। আমি আমার ক্ষেত্রে দেখছি, তো আমার পাশে কেউ না থাকুক, আমার মা এখনো আছে, ওনার প্রেজেন্সটাই আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, পরে হচ্ছে ওই ক্লায়েন্টের কাজ 5 মাস করার পর আমি না অনেকটা সিক ফিল করি, মানে আমি আসলে মেইনটেইন করতে পারছি না। আমি নিজের কাজে নিজে স্যাটিসফাই হতে পারছিলাম না,
কারণ আমি ক্লায়েন্ট স্যাটিসফাইড ছিল মোটামুটি। কিন্তু আপনার আসলে মনে হচ্ছিল আপনার অনেক প্রবলেম হচ্ছিল কাজগুলো করতে, কারণ আপনি ওই যে সাপোর্ট পাচ্ছিলেন না, সাপোর্ট নাই, এদিকে হচ্ছে টাইম ম্যানেজমেন্ট মাকে নিয়ে, তারপর ক্লায়েন্ট ওই যে বললাম সাইকো, সে আবার কি করতো তখন আমি এই যে এখন যেমন ক্যানভা ডিজাইন, হ্যাঁ স্যার সাইকা আমার স্যার অত সুন্দর করে বোঝাচ্ছে, বা এখন আমি অনেকটা দক্ষ, তখন ক্লায়েন্টের কি হয়তো এসিও ক্লায়েন্ট ছিল কিন্তু তার বিজনেস তো, তাই না, সে ইউটিউবে ভিডিও দিতে চাইতো, সে ভিডিও বানাইতে বলতো, আমি তো ভিডিও মেকিং এর কিছুই জানি না তখন, কিছুই জানি না, তো ভিডিও দেখে দেখে কিছু চেষ্টা করতাম, এবং সেটা সে আমাকে দেখা গেলো 3বার এডিট, রাগ হতো না, মানে ওই ক্লায়েন্টের একটা ভালো ছিল কি 6 মাসে কাজ করছে, সে কখনো আমাকে মানে রাগ হয়নি বা বাজে রিভিউ কখনো দেয়নি, সে আমাকে ধরাই দিত যে এখানে তুমি ওই যে বললাম না সে খুবই খুঁতখুঁতে ছিল, এখানে রেড কালারটা কেন দিচ্ছে, এখানে ইয়েলো হবে, সেটা আবার এডিট করা লাগতো, আমি তখন ভিডিও এডিটও জানি না কিভাবে কি করা লাগে, মানে অনেক কষ্ট করে করতাম, কোনো রকম করে দিতাম আর কি, কিন্তু এই মেনটেন না করতে পারার কারণে আমি একটু সিক ফিল করি। তখন ক্লায়েন্টের অলরেডি 6 মাস মোটামুটি রেজাল্ট পাইছে, কিন্তু আশানুরূপ না, আমি নিজেই আশানুরূপ পাইনি, আমি ক্লায়েন্টের কথা কি বলবো, ক্লায়েন্ট স্যাটিসফাই ছিল, আর ক্লায়েন্ট আমার মার বিষয়টা জানতো, তার সাথে আমার মোটামুটি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। দেখা গেল যে পরে আমি ক্লায়েন্টকে একদিন মিটিংয়ে ডাকলাম, এবং সিরিয়াসলি আমি অনেকটাই সিক হয়ে পড়ি, মেন্টালি অনেক সিক হয়ে পড়ি, কেন জানি না। পরে আমি ক্লায়েন্টকে বললাম যে আই নিড এ ব্রেক, ক্লায়েন্টকে আমি বললাম, এবং 30,000 টাকার কাজ ওইটা, আমি বললাম যে আমি একটু সিক ফিল করছি বা আমার একটু সমস্যা হচ্ছে, আমি একটু ব্রেক নিতে চাই, আমরা ইন ফিউচারে আবার কাজ শুরু করব। এবং ওই 6 মাস ওনার কাজটা করার পর উনিও মানে দেখতেছে যে লাস্টের দিকে আমি কাজগুলো আর করতে পারছিলাম না, মানে সিরিয়াসলি আমি রাত জাগা ফোকাস করতে পারছিলাম না কোনো কিছু, এদিকে আপনার হচ্ছে দিনের বেলা মাকে নিয়ে কাজ করা, রাতে রাত জাগা, তো দেখা গেল যে আর ফোকাসগুলো মানে করতে পারছি, কাজগুলো কমপ্লিট করতে পারছি না। আমি ভাবছি যে ক্লায়েন্ট আমাকে রাগ হওয়ার আগে আমি কেন ক্লায়েন্টকে না ছেড়ে দিই, আমি ছেড়ে দিই, আর ক্লায়েন্ট আমাকে যদি একটা বাজে কথা বলে ওইটা আমার একটা মানে ব্রেনের মধ্যে ইফেক্ট পড়বে, তা আমি কেন, আমি নিজে থেকেই চিন্তা করলাম যে আমি ক্লায়েন্টকে ছেড়ে দিই। আমি তখন সুন্দর করে বললাম, তা উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করলো যে আচ্ছা ঠিক আছে, মানে সেও বুঝতে পারছে যে আমি হয়তো বা মানে এরকম করে সিক কিছু একটা, কারণ আমি লাস্টের দিকে কাজগুলো খুব বাজেভাবে করতেছিলাম, সে আমাকে বললো যে তুমি সময় নাও, নিড এ ব্রেক, সেও আমাকে বললো। পরে কাজটা বন্ধ করে দিলাম, এরকম করতে করতে এই যে মাঝখানে ওই কাজটা বন্ধ হওয়ার মাঝখানে আর কোনো কাজ পেলাম না আমি একটু। আমি তখন কি আপনি রিগ্রেট করেছেন যে আমি কেন কাজটা ছাড়লাম? ঠিক রিগ্রেটও না, আবার রিগ্রেট আমি জানি না, আমার আসলে মিশ্র প্রতিক্রিয়া ছিল, মানে আমি আসলে মেইনটেইন করতে পারছিলাম না, কেন জানি না। তারপর সেখান থেকে আমি আবার হইতাম, অনেকে আসে না যে এরকম করে যে আমি আজকে একটা ক্লায়েন্টের কাজ করছি, ক্লায়েন্টের কাজটা ছেড়ে দিছি, মানে আমি হতাশ, আমি কিছুটা হতাশ ছিলাম, কারণ যেহেতু কাজটা আমি ছেড়ে দিলাম, মান্থলি 30,000 32,000 টাকা আসতো, আমি নিজেই ছেড়ে দিলাম, হ্যাঁ ঘরে বসে আমি নিজেই ছেড়ে দিলাম, ক্লায়েন্ট আমাকে ছেড়ে দিল না, খারাপ লাগা শুরু হইলো। পরে ভাবলাম যে না, একটু স্কিল ডেভেলপ করি, মাঝখানে এসব মেনটেন করতে পারছিলাম না। তারপর তার ফেসবুক চালাইতে হবে, মানে তার ফেসবুক অ্যাড, এটাও মানে চাওয়ার একটা আমি তখন এসইও নিয়ে টুকটাক জানি, ফেসবুক অ্যাডস তখন আপনি পারেন না আমি কিছুই পারি না, ফেসবুক কিন্তু ক্লায়েন্টের এটা ডিমান্ড ছিল। তারপর ডিজাইনগুলা, আচ্ছা মানে তার বলা যায় যে মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর যে জিনিসগুলো দরকার সবগুলোই একটু চাইতো, কিন্তু আমি তো আসলে একদিকে মানে যারা হয়তো বা ফ্রি থাকতো দেখা গেল যে সময় দিতে পারতো, কিন্তু আমি তো ফ্রি ছিলাম না, তো এই কারণে আমি নিজে থেকে বললাম যে আমাকে একটু ব্রেক দাও, আমি ইন ফিউচার আবার কাজ করবো, এখানে বন্ধ হয়ে গেল। একটু হতাশায় পড়লাম, কি হলো এরকম করতে করতে তো আপনার এই 24 চলে আসলো, 2024 চলে আসছে। মাঝখানে ওই ক্লায়েন্টের কাজের আগে মাঝখানে কিছু কাজ করছি, যাই হোক, হওয়ার পরে যে একটু হতাশা আসলো, কিন্তু আমি হতাশায় একদম ভেঙে পড়ি না, একদম কি হইলো বা ছেড়ে দেবো এরকম না, অনেকটা হতাশ হয়ে পড়লাম। হতাশ হয়ে পড়ার পরে ওই যে আবার ফেসবুক চালানো, আমি হতাশ হলেই কিন্তু মোবাইল ফোন চালাই, স্ক্রলিং করা, হ্যাঁ স্ক্রলিং, আর তখনই মানে আমার সামনে চলে আসে সলিউশন চলে আসে, আমি জানি না এটা আল্লাহ কোন ইশারাতে আমাকে দেয়। এখানে আরেকটা কথা বলে রাখি, মানে আল্লাহ কিন্তু আসলে মানুষের মনে চাওয়াটা বোঝে। আমি যখন খুব হতাশ ছিলাম, কি করব, বিজনেস না ফ্রিল্যান্সিং না সরকারি জব না বেসরকারি জব না প্রাইমারি জব, আমি কিন্তু এরকম ইনডিসিশনে ছিলাম, তখন আল্লাহকে নামাজে বলতাম যে আমি কি করব, আমার কি করা উচিত, তুমি আমাকে একটা সলিউশন দাও। তখনই কিন্তু ওই যে ফ্রিল্যান্সিং সম্পর্কে বা বিজনেস সম্পর্কে এদিকে আমার মনটা চলে আসে, যেখানে আপনি দুইটা জিনিসই ব্যালেন্স করতে পারলেন। হ্যাঁ পারলাম। যাই হোক, পরে হতাশা ওই যে আবার ফেসবুক চাপা শুরু করলাম, আমার একটু হতাশ লাগছে, আমি কি করব, সবকিছু মাথার উপর দিয়ে কেন জানি যাচ্ছে। তখনই এই যে আমার এসআর ড্রিম আইটি
24-এর কথা বলছি, হ্যাঁ এই যে মার্চের দিকে। আচ্ছা আচ্ছা, মার্চের দিকে কিন্তু মার্চের দিকে শুরু হলো। তখন তাসরিফ ভাইয়ের যে অ্যাডটা দেখে, ওনাকে তো একটু মানে বিলিভ করা যায়, ওনার অনেক প্রজেক্টে আমি কন্ট্রিবিউট করছি আলহামদুলিল্লাহ, তো ওনাকে আমি এই কারণে একটা বিলিভ ছিল। তো ওনার অ্যাড দেখে ভাবলাম যে এসআর ড্রিম আইটি এটা কি, আইটি প্রতিষ্ঠান, দেখা যাক তো কি। এই তো আবার শুরু করলাম সার্চিং, মানে আমি যেটা পাবো শেষ দেখেই ছাড়বো, তো হ্যাঁ রিসার্চ করেই ছাড়বো। যাই হোক, পরে ওটা নিয়ে ঘাটাঘাটি শুরু করলাম, দেখলাম যে অনেক রিভিউ, অনেক কিছু দেখলাম যে খুব বেশি তো অ্যামাউন্ট না, এত কিছু দিচ্ছে, এটা কি ফেক? মানে অ্যামাউন্ট বেশি না, আবার সাপোর্ট বলতেছে এত ঘন্টা, তাও আবার 1000 টাকা। হ্যাঁ 1000 টাকা না, আমি আসলে বিলিভ করতে পারছিলাম না। আমি ভাবলাম যে আচ্ছা 1000 টাকাই তো, এটা তো আর মানে বেশি কিছু না। পরে কি করলাম, এখানে অ্যাডমিট হয়ে গেলাম। তারপর অ্যাডমিট হয়ে যে আমাদের ড্যাশবোর্ড অ্যাক্সেস দেওয়া হয়, আমি আর তো ওয়েট করিনি ওরিয়েন্টেশনের ক্লাসে গেছে, আমি ওই অ্যাক্সেস পাওয়ার পরেই আমি ক্লাসগুলো দেখা শুরু করেছি, রেকর্ডেড ক্লাস যেগুলো ছিল অল কমপ্লিট, ওগুলো দেখা আমার অল কমপ্লিট। কতদিনে কমপ্লিট করেছেন? ক্লাস তো শুরু হলো মনে হয় এপ্রিলের দিকে। না মানে এই যে রেকর্ডেড ভিডিওসগুলো যে দেয়া ছিল, ওগুলো ওই যে আমার ক্লাসের শুরু হওয়ার আগেই আমি কমপ্লিট করে ফেলছি। মোটামুটি দেখলাম যে, ভাবলাম তাহলে তো ভালোই। ফেসবুক অ্যাড, মানে আমি যেটা বলবো এই কথাটার মাধ্যমে, যে অনেকেই মনে করে না যে আমি একটা দুটা স্কিল নিয়ে হচ্ছে সামনে আগাবো, বেশি দূর আগাইতে পারবে না। এখানে মিসগাইডেড হওয়া যাবে না যে আপনি সব শুরু দিয়ে একদম একসাথে করলেন না। আপনি শুরুতে অবশ্যই একটা দুটা স্কিল দিয়ে আগাইতে হবে, ইয়েস এটা অবশ্যই। কিন্তু আপনি যখন দেখলেন যে একটা স্ট্রং পজিশনে হয়েছে আপনি একটা দুটা স্কিল, তখন আপনাকে স্কিল আরও আপডেট করতে হবে। এই যে দেখেন আমার এসইও ক্লায়েন্ট ছিল, আর এসইওর কাজ হচ্ছে তখন আমি খুব একদম হাই লেভেলে দিচ্ছিলাম তা না, কিন্তু তারপরও সে আমার কাছে ডিজাইন চাচ্ছে, আমি তো গ্রাফিক্স ডিজাইন না, সে আমার কাছে ডিজাইন চাচ্ছে, একটা ভিডিও বানাই চাচ্ছে, আবার বলতেছে যে ফেসবুকে কিভাবে আমার বিজনেসটা প্রমোট করা যায়, তখন তো আমি এসব জানি না। হ্যাঁ ফেসবুক অ্যাড বা পেজগুলো কিভাবে সাজানো, তখন তো আমি যাই হোক এখানে ভর্তি হলাম, ক্লাসগুলো শুরু হলো। এখানে একটা মজার ঘটনা বলি, মানে কিভাবে যেন আমার এই জিনিসগুলো মিলে যায়। তো শাহেক আহমেদ স্যারের 4 নম্বর ক্লাস মেবি ছিল ক্যানভা ডিজাইনের ক্লাস। না ক্যানভা সম্পর্কে আমি আগেই টুকটাক জানতাম, একেবারে জানি, কিন্তু একদম হাতে কলমে যেভাবে উনি শিখাইছে। তো আমাকে কে যেন ওই হোয়াটসঅ্যাপে নক দিয়ে বললো যে আমাকে মানে একজন ক্লায়েন্ট বাংলাদেশের, যে ওনার পেজের হচ্ছে আপনার কাভার ডিজাইন করে দিতে হবে। তা আমি ভাবলাম যে আচ্ছা আমি তো ডিজাইনার না, আমাকে ডিজাইনের জন্য কেন বলে। তা আমার আবার কি, আমি বিভিন্ন রিলস, ছোটো ছোটো রিলস এটা সেটা বানাই, আমি ওই যে ইউটিউবে দিতাম, ইউটিউবে না আমার ওই যে লিঙ্কডইন প্রোফাইলে দিতাম, এগুলো তো দিতাম। তো তখন দেখলাম যে এদিকে তারপর ক্যানভাটাও তখন 4 নাম্বার ক্লাস চলতেছে, ক্যানভার ডিজাইন তো আরো একটু হালকা একটু জানতাম, এখন মানে আরো একটু দক্ষ হয়ে গেলাম। তখন ভালোই হলো, মিলে গেল, কেন জানি আমি জানি না কিভাবে মিলে যায়। পরে ওনার ডিজাইনগুলো করে দিলাম, উনি খুব খুশি হলো। তো আমি আবার কি, যখন আমি স্কিল ডেভেলপে থাকি তখন আমার কেন জানি আর্নিং এ মন টানে না, মানে আমি আপনার শিখার আগ্রহ অনেক বেশি। আমি যখন এসআর ডিমাইটের ক্লাস করছি, মনে করেন যে আমি ক্লাসেই করছি, মানে কাজ যদি আসে আমি ফিরাই দিতাম না যে করবো না, কিন্তু কাজ যে আমাকে পেতেই হবে, একদম মরিয়া হয়ে খুঁজতে হবে, এদিক ক্লাস না করে এরকম করতাম না। তো ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে করছিলাম। তো ক্লাস কন্টিনিউ থাকাকালীন আমার তো ফাইবার অ্যাকাউন্ট ছিলই, তো লেভেল 1 চলে আসে কাজ করতে করতে। হ্যাঁ ক্লাস চলাকালীন লেভেল 1 চলে আসে। তখন আপনাকে ক্লাস চলাকালীন কি আপনি সাপোর্টে আসতেন আমাদের? একবার দুইবার আসছিলাম। আসছিলাম তখন আমি আসছিলাম, আর এখন তো প্রায় আসি। ফয়সাল স্যারের সাপোর্টে আসতাম, রেগুলার আসা হয় মোটামুটি। আর এইটা সব থেকে মানে আমাকে অ্যামেজিং, মানে আমি যে শুরুর দিকে যে পরিমাণ আসলে প্রবলেম ফেস করছি, মানে ইউটিউব তো কথা বলতে পারে না। ওনার সাথে তো আপনি কথা বলতে পারবেন না। ইউটিউবে আমি স্যার লিখে লিখে দিচ্ছি সমস্যাটা, সেটাও অনেক সময় ব্যাপী। তো মানে এটা আসলে মানে এটা আমার সব থেকে বেশি অ্যামেজিং লাগছে, যেটা এসআরডিমাইটির। তা যাই হোক ক্লাসগুলো কমপ্লিট তো করলাম, ক্লাস কমপ্লিট করাকালীন তারপর আপওয়ার্কেও কিছু কাজ পাইলাম, তারপর হচ্ছে আপনার ফাইবারে কাজ পাইলাম। আর টোটাল আপনার হচ্ছে ফাইবার এবং আপওয়ার্ক মিলে $3000। হ্যাঁ আচ্ছা, এই দুইটা অ্যাকাউন্ট আপনি কিভাবে ম্যানেজ করেন বা হ্যান্ডেল করেন? অনেকে দেখা যায় কি আমি শুধু ফাইবারেই কাজ করি, ফাইবারেই ফোকাস থাকে, আপওয়ার্কে আর সময়টা দেয় না। এখন দুই জায়গায় তো ইকুয়ালি টাইম দেওয়া লাগে, অ্যাক্টিভ থাকা লাগে। তো আপনি এটা কিভাবে ম্যানেজ করেন? ম্যানেজ বলতে কি, আমার ধরেন আপওয়ার্কে যে কাজ থাকে সেটা সময় নিতাম, যে কাজটা আমার 3
দিনে লাগবে আমি সেখানে 5 দিন নিতাম। আচ্ছা আচ্ছা, আপনি ডিউরেশন, হ্যাঁ একটু ডিউরেশনটা একটু বাড়াই নিতাম। ক্লায়েন্ট তো এত কিছু আসলে বুঝবে না, তাই না? কিছু কাজের দেখা গেল যে যেটা ক্লায়েন্ট বুঝতেছে আপনার 2 দিন লাগবে, 2 দিনেই নিতে হবে, সেখানে তো আমি 7 দিন চাই, ও তো আমাকে কাজটা দেবে না। কিন্তু কিছু কিছু কাজ যদি ক্লায়েন্টকে আমি বুঝাই যে তোমার এই কাজটা আমি ভালোভাবে করতে হবে, সেখানে একটা দিন সময় বেশি নিলাম, এভাবে আমি ব্যালেন্স করতাম। আর আমি আসলে তো দিনে কাজ করতে পারি না, রাতে আমি দেখা আমি 3টা-4টা পর্যন্ত। তাহলে ঘুমান কখন আপনি? আমি ঘুমাই একটু সকালে উঠতে দেরি হয়, 9:30। মানে আমার ঘুম আসলে এখন ইদানিং একটু একটা ব্যালেন্স লাইফে আসছি এখন। আচ্ছা, রিসেন্ট বর্তমানে এখন ব্যালেন্স লাইফে আসছি, কিন্তু এর আগে আমি ব্যালেন্স লাইফে ছিলাম না। তখন আমার কাজ, কেরিয়ার, ক্লাস এগুলোতে নিয়ে আমি একদম পড়েছিলাম। আচ্ছা, তখন আপনি আসলে আপনার আসলে ক্যারিয়ার কোন জায়গায় যাবে এই বিষয়টাই তো ঠিক ছিল না আপনার, এই জন্য দেখা যেত যে টেনশনে ঘুম আসতো না যে কি করা। না। আর ওই যে বললাম যে আমার সবথেকে আমার হিট করতো এইটা যে আমার কিছু না করার দায় আমার মার কাছে কেন যাবে, মানে এই জিনিসটা আমি কিছুতেই মানতে পারতাম না। মানে কেউ আমার সামনে এই কথাটা বললে আমি নিতে, মানে তার সাথে কথা বলাই বন্ধ করতাম যে এই জিনিসটা আমি নিতে পারি না কথাটা। মা তো সারা জীবন বেঁচে থাকবে না, তুমি মাকে দেখতেছো, তোমার লাইফ শেষ, সেই কি করবা, মানে এই কথাগুলো আমার ভালো লাগতো না। যাই হোক, আমি আমার প্রতিটা সাকসেস আমি মাকে গিয়ে বলি এখনো। এই যে আমি যে এখানে আসছি আজকে, তাকে বলে আসলাম যে আমার একটা অনুষ্ঠান আছে, দোয়া করো। সে খুব খুশি হলো যে আমি যাচ্ছি। আমার বাসায় যে ছবি দেখাবেন হ্যাঁ, আরো খুশি হবে। মানে সবকিছু তার সাথে আমার শেয়ারিং। তো যাই হোক, এভাবে কাজগুলো করছিলাম। আপনার ফাইবার, আপওয়ার্ক, আমাদের তো কোর্স শেষ, এখন আমি কাজেই ফোকাস। এখন বর্তমানে এখানে আরেকটা ভুল বলে থাকি, মানে কথার মাঝেই বলি যে কিছু কিছু সময় আপনি মিসগাইডেড হইতে পারেন। আর মিসগাইডেড বিষয়টা কি দেখেন, আমার ফাইবারে যখন এসআরডিএমআইটিতে তখন ভর্তি হলাম, তখন ফাইবারে কিন্তু ভালোই কাজ আসছিল। তখন কিছু মানুষ বা কেউ একজন, মানে যাই হোক, কিছু মানুষ আমাকে বললো যে তুমি ফাইবারে কাজ করছো, মার্কেট প্লেস তো যদি না থাকে তুমি তাদেরকে বাইরে নিয়ে আসো। কি করলাম, আমি ক্লায়েন্টদেরকে বাইরে নিয়ে এসে কাজ করা শুরু করলাম। আচ্ছা, মানে এটা কেন বললাম, বাইরে ঠিক আছে নিয়ে আসতে হবে, তোমার যখন মানে হিউজ পরিমাণ কাজ হয়ে যাবে, তোমার যখন একটা প্রোফাইল স্ট্রং হয়ে যাবে, হ্যাঁ তুমি তোমার বাইরে নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। তো আগে আপনার র‍্যাঙ্ক করতে হবে। আমার লেভেল 1 আসছে, আমার নিশ্চয়ই লেভেল 2 নিয়ে চিন্তা করা উচিত ছিল, লেভেল বা হচ্ছে টপ রেটেড নিয়ে চিন্তা করা উচিত ছিল। আমি সেগুলো চিন্তা না করে আমি কি করছি, আমি বাইরে নিয়ে আসছি। ওই যে ফাইবারে ফি কাটতেছে, হ্যাঁ ওনার পার্সেন্টেজ যেন না কাটে, বা টাকাটা আপনারও সুবিধা ওনারও সুবিধা, এই কথা চিন্তা করে আমি যে পরিমাণ ফাইবার থেকে মানে ক্লায়েন্ট বাইরে নিয়ে কাজ করছি, ওটা যদি আমি কন্টিনিউ করতাম, লেভেল 2 মানে আলহামদুলিল্লাহ পার হইতাম এবং টপ রেটের কাছাকাছি যেতাম। টপ রেট কমপ্লিট করতাম না, বাট কাছাকাছি যেতাম। এটা আমার একটা আফসোস। এখন ভুল থেকে তো মানুষ শিক্ষা গ্রহণ করে, তাই না? আপনি আবার এই কাজ এখন আমি ফিক্স করছি আমি সবকিছু। এখন বর্তমানে ধরেন লিঙ্কডইন থেকে একটা কাজ করছি, লিঙ্কডইনের হচ্ছে একটা কানাডিয়ান একটা এজেন্সিতে আছি। আচ্ছা, একটা বাংলাদেশের একটা এজেন্সির সাথে আছি অ্যাড, মানে ও আচ্ছা, আপনি বিভিন্ন এজেন্সিতেও কাজ করছি। আমি আরেকটা কথা বলি, আমি যে টাকার প্রতি ফোকাস না, আপনি শুনলে অবাক হবেন, আমি 30,000 টাকা কিন্তু কাজ করে আসছি এবং মোটামুটিও আমি একটা ডলার আর্নিং করে ফেলছি। তারপর আমি 10,000 টাকার কাজ করছি। কি কাজ জানেন? সেটা হচ্ছে যে আমাকে একজন টপ রেটেড আপওয়ার্কের আমাকে অফার দিল যে তার ওখানে ইন্টার্নশিপ করতে হবে, 10,000 টাকা দেবে। আমি বললাম যে আমি অলরেডি 30,000 টাকার কাজ করছি, 32,000 টাকার মতো কাজ করছি, সেখানে 10,000। কিন্তু সে ছিল টপ রেটেড। আমার মনে হলো যে তার কাছে আমি কিছু শিখতে পারি, আমার কাছে টাকাটা স্কিল ডেভেলপমেন্ট ওই জায়গায় আপনার যে শেখার জায়গা, ওখানেই আমার দুর্বলতা। তো দেখা গেল যে আমি সেখানেও কাজ করছি অত অল্প টাকায়, এবং এটা কতদিন করেছেন? ওটা ছিল 5 মাসের মতো। 5 মাসের মান্থলি আপনাকে 10,000 টাকা দিত। আমি কিন্তু এর আগে কিন্তু অলরেডি 35,000 টাকার কাজ করে আসছি, 32,000 টাকা করে আসছি, তারপর আমি 10,000 টাকার কাজ করছি। ইভেন কেউ যদি আমাকে ফ্রিতেও মানে কিছু শিখাইতো যে এই কাজটা ফ্রিতে করে দাও, আমি তোমাকে একটা জিনিস শিখাবো, আমি সেই কাজটা আমি করে দেবো হয়তো, যে আমি শিখতে চাই। কারণ এই আসলে এই স্কিলগুলোই কিন্তু আপনাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এটাই কারণ। ওই যে আমি বললাম, আর সবার জন্য যেটা একটা গাইডলাইন থাকবে সেটা হচ্ছে, মানে অনেকে বলে যে আমি তো একটা কোর্স করছি বা এক জায়গায় মানে করছি, এখন আমি অনেক কিছু পারি, এটা নিয়ে আমি একদম লাস্ট অবধি যাব। এটা একদম ভুল ধারণা। আপনি লাস্ট অবধি যাইতে পারবেন না। আপনার যেমন আমি এসইও নিয়ে যদিও কাজ করি, কিন্তু এসইওতে
আলহামদুলিল্লাহ এখন দক্ষতা আসছে। ওই যে আমি অনেক জায়গা থেকে শিখে SRDMI থেকে শিখে বা নিজের চেষ্টায় এই পর্যন্ত আসছি। এখন দেখা গেল যে এসইও ক্লায়েন্ট ঠিক আছে, বাট তার যদি একটা বিজনেস থাকে, সে যদি চায় যে তার ফেসবুক পেজটাও রান করতে, তারপর সে যদি চায় যে তার ইমেল মার্কেটিং করে তার হচ্ছে ক্লায়েন্টগুলোকে হান্ট করতে, মানে ক্লায়েন্টগুলোকে ধরতে, তার কাস্টমারকে ধরতে, সে যদি চায় যে ইউটিউবে তার প্রোডাক্টের ভিডিও দিতে, তখন সে বিভিন্ন ক্লায়েন্টদের হায়ার করতে পারবে, ঠিক আছে। বাট আমি যদি স্কিল হই, আমি একাই নিশ্চয়ই এতগুলো কাজ পারবো না, তখন আমাকে একটা টিম করতে হবে। যদিও আমি টিম করি, কিন্তু আমার যদি স্কিল না থাকে, দেখা গেলো আমি আমার টিমকে দিয়ে ফেসবুক অ্যাডের কাজটা করাচ্ছি, কিন্তু আমি যেহেতু মানে প্রজেক্ট ম্যানেজার, আমি যেহেতু ডিরেকশন দিতে হবে না। ও যদি একটা অ্যাড সেট করে, ও হচ্ছে কেমন অডিয়েন্স নিল, সে হচ্ছে ডিটেল টার্গেটিং কেমন করলো, বা হচ্ছে সে কত ডলার, আমি যদি এই বিষয়গুলো নাই জানি, তাহলে বুঝবেন কিভাবে, আমি কিভাবে বুঝবো? এই জন্য সবকিছুতে আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, স্কিল আপনি একটা দুটাতে হন, কিন্তু আপনাকে অবশ্যই আইডিয়া থাকতে হবে। এখন আমি ডিজিটাল মার্কেটার, এজন্য আমি যে গ্রাফিক ডিজাইনের কিছুই জানি না বা কিছুই পারি না, তাহলে তো ভুল হবে। কারণ তোমার ক্লায়েন্ট তো মানে এসে তো বলতেই পারে যে আমার ফেসবুকে পোস্ট দিতে হবে, রেগুলার পোস্ট দিতে হবে, এটার জন্য কাভার ওই যে আপনার পোস্ট ডিজাইন করতে হবে, তখন তো ডিজাইনটা করতেই হবে তোমাকে। রাইট। সো এখানে ডিজিটাল মার্কেটিংও লাগবে, গ্রাফিক্স ডিজাইনও লাগবে। কাজ করার জন্য আসলে সব ধরনের স্কিল লাগে। মানে আমি তো বললাম, আমি কাজ করতে গিয়ে এই জিনিসটা মানে পদে পদে ফিল করছি যে আমার ক্লায়েন্টরা মানে একটার কাছ থেকে আরেকটা ডিমান্ড চাচ্ছে। আচ্ছা, তো আমি হচ্ছে বর্তমানে যেটা ফিল করতেছি যে একাই অনেকগুলো কাজ আমি হ্যান্ডেল করতে পারছি না। মোটামুটি একটা আমার টিম ছিল, আমি টিম করছিলাম, এবং টিমের আন্ডারেও যে বাইরের যে কাজ করতাম, মানে ফাইবার থেকে যে বাইরে নিয়ে আসতাম, তখন তো এতগুলো কাজ আমি হ্যান্ডেল করতে পারিনি। তখন একটা টিম ছিল, ওই টিম দিয়ে কাজ করতাম। তো টিমটা সাস্টেন করে নাই, যাই হোক ডেডিকেশন হয়তো বা সবার একরকম এক পথে ছিল না। তো এখন আমার যেটা প্ল্যান বা এখন যেটা চিন্তা করছি যে এখনো তো আলহামদুলিল্লাহ অনেক কাজ আসছে বা কাজ আসার পসিবিলিটি আছে, কিন্তু আমি একা ম্যানেজ করতে পারবো না। একা যদি আমি 5-6টা, হ্যাঁ যদি পারতাম, আমি যদি ফ্রি হইতাম। এখানে আরেকটা কথা বলি, মানে আমার রেসপন্সিবিলিটি আসলে মানে আল্লাহ আমার কাঁধে এত বেশি রেসপন্সিবিলিটি দেয়। আমি মাকে নিয়ে আলহামদুলিল্লাহ সে তো আছেই, মানে সে আমার আজীবনও থাকুক, আমার আসলে কোনো এটাতে মানে কি বলবো কাজের কোনো ইয়া নাই। তো আমার বোনের বেবি হয়, ও জব করে, ওর বেবিটাও আমার কাছে থাকে এখন, মানে দুটা বেবি আমার কাছে থাকে এখন। তো মানে এই দুইজনকে দেখার পর আমি সব কাজ আসলে ম্যানেজ করি। হ্যাঁ, ম্যানেজ করি। দেখা গেল যে মানে কাজের ঘাটতি হয় না, যে আমি একটা কাজ নিলাম, আমার কাছে কোয়ালিটিটা মেন। ওই যে সেই শুরু থেকে যে অর্গানিক প্রোডাক্ট বিজনেস করছি, যে কোয়ালিটি মেনটেন করা, এখন আমার মানে আমি একটা এজেন্সি, আমি অলরেডি আমার এজেন্সির নাম সহকারে সোশ্যাল মিডিয়াগুলো কমপ্লিট করে ফেলছি, মানে অলরেডি কমপ্লিট। কিন্তু এখন আমি মানে যে ওয়ার্কার, যে মানুষজন, এটা আমি পাচ্ছি ডেডিকেটেড, মানে আমি ডেডিকেশনগুলো পাই না মানুষের ভিতর। মানুষ এসে চিন্তা করে সবার মধ্যে, মানে এসেই চিন্তা করবে আপনি কত হাজার টাকা দিবেন, আর তুমি কি কাজটা পারো, তুমি কি এই কাজটা পারো, এটার কোনো কিন্তু হিসাব নাই। মানে আমি আসলে হিউজ পরিমাণ কাজ নেওয়ার চেষ্টা করতেছি এখন, কিন্তু যে আমি নিজে তো ম্যানেজ করতে পারবো না। এখন যদি একটা আপনি একা হচ্ছে আগাইতে পারবেন, কিন্তু টিম হলে, একটা এজেন্সি হলে আপনি আরো অনেক দূর আগাইতে পারবেন, কারণ হিউজ পরিমাণ কাজ পাচ্ছেন। আপনি এসইও করছেন, ঠিক আছে, আপনি সবই জানেন, কিন্তু ফেসবুক একটা আরেকজন করলো, আপনার হচ্ছে ম্যানেজ করলো, তারপর পোস্ট ডিজাইনগুলো আরেকজন ম্যানেজ করলো। এখন আমার কাছে যে ক্লায়েন্টগুলো আসে না, মানে ছোট ছোট আসে, কিন্তু বড় ক্লায়েন্টও আসে। মানে বড় বলতে কি, ওর ফুল কিছু ম্যানেজ করতে বলে, ওর পেজ ম্যানেজ করে দিতে হবে, ওর ইমেল মার্কেটিংও করে দিতে হবে, ওর এসইও করতে হবে, মানে সবকিছু। তো সবকিছু নিশ্চয়ই আমি তো একা পারবো না, তাই না? আমাকে জানতে হবে, অবশ্যই আমাকে জানতে হবে। আমি জানবো জন্যই তো তাদেরকে আমি তখন হচ্ছে ইনস্ট্রাকশনটা দিতে পারবো, তাই না? কিন্তু আমার হচ্ছে একটা এজেন্সির একটা ফিল করছি, আমি আমার দিক থেকে সবকিছু ওকে করছি। এখন 2-1জনের সাথে কথাও বলছি, কিন্তু ওই ডেডিকেশনটা পাচ্ছি না কারো ভিতর। যদি এরকম পাই, তখন একটা এজেন্সি, আলহামদুলিল্লাহ একটা এজেন্সি রান করে ফেলবো। হ্যাঁ, বিল্ড আপ করবো ইনশাআল্লাহ, এটা আমার একটা প্ল্যান। আচ্ছা, আপনি কি কখনো এই জিনিসটা ফিল করেছেন? আপনার সাথে কথা বলে এখানে বসে আমি একটা জিনিস ফিল করলাম, যে একটা মেয়ে আসলে চাইলে সব কিছুই করতে পারে, এমন কোনো কাজ নাই যে একটা মেয়ে করতে পারে না। আপনি এটার একটা রিয়েল লাইফ এক্সাম্পল। এই জিনিসটাকে আপনি কখনো ফিল করেছেন? হ্যাঁ, আমি ফিল করেছি। মানে ইচ্ছা শক্তি যদি থাকে, শুধু ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, আপনি লাইফে যদি কিছু করতে চান, মন থেকে যদি চান, মানে আছে না যে আমি আজকে এটা চাইলাম, কালকে আরেকটা, আচ্ছা ঠিক আছে এটা হইলো না, আরেকটা আমি
এটা তো আসলে মন থেকে চাওয়া না, লেগে থাকা না। মানে আমার কিন্তু মানে অনেক হতাশা গেছে, মানে আমি আসলে বললাম না আমি কাজ করছি, আমি অফ ছিলাম, আমি মানে অনেকভাবে হতাশা, আমি অসুস্থ হয়ে গেছিলাম, আমি মানে সময়ও দিতে পারিনি, অসুস্থ হয়ে গেছিলাম। সব কিছু ম্যানেজ করে আমি আবার উঠে দাঁড়াইছি, আমাকে কিন্তু কেউ উঠায়নি, আমাকে কেউ মানে আপনার মানে এই দুনিয়াতে হাত ধরে উঠানোর মতো লোক কিন্তু পাবেন না, বরঞ্চ হাত ধরে টেনে নামানোর লোক পাবেন, অনেক আছে এরকম। টেনে নামাবে আপনাদেরকে, আপনারা যদি ভালো দেখে না তারা আপনাকে টেনে নামাবে, কিন্তু হাত ধরে উঠানোর মতো লোক পাবেন না। তো নিজের ইচ্ছা শক্তিটাকে মরতে দেয়া যাবে না, মানে আমি সবসময় এটা বিশ্বাস করি যে নিজের ইচ্ছা শক্তি, নিজের যে এই ভিতরে যে একটা পাওয়ার, যে আমি কিছু করতে চাই, মানে এনিহাও এটাকে মরতে। হ্যাঁ তুমি হতাশ হবা, একটু চুপ থাকো, ঠিক আছে, তুমি হতাশ হবা, একটু অন্ধকারে বসে থাকো, তুমি মানে আলাদা থাকো সব কিছু, কিন্তু হতাশ হয়ে ওটা থেকে একদম ফিরে আসা এই কাজটা করা যাবে না। তুমি মানে একটা তো যাত্রা, লাইফ একটা যাত্রা, ফ্রিল্যান্সিংও একটা যাত্রা, তুমি যদি ওখান থেকে মানে যাত্রাটা স্টপ করো তাহলে মনে করো যে তোমার লাইফ ওখানেই ফুল স্টপ হয়ে গেছে, কেউ তোমাকে উঠাবে না। এটাই হচ্ছে আরেকটা বিষয়, সেটা দেখা যায় কি বাংলাদেশে পার্সপেক্টিভে জিনিসটা হয় যে অনেকে আছে না যে বোন থাকে শুধু ফ্যামিলিতে, ছেলে থাকে না, ভাই থাকে না, তো সেক্ষেত্রে বলে যে মেয়েরা আছে, বাবা মাকে কে দেখবে, এই বিষয়টা থাকে না। কিন্তু আপনার তো ভাই আছে, 2টা ভাই আছে, তারপরেও কিন্তু বলা যায় ফুল রেসপন্সিবিলিটি আপনি একজন মেয়ে আপনিই নিয়েছেন। এই যে এই ধারণাটা সমাজের, এই ধারণাটা কি এখন চেঞ্জ করার সময়টা চলে আসছে? অবশ্যই চেঞ্জ করা, আমি তো নিজেই বলি অনেকেই, মানে এখনো যারা দেখা গেল যে একজন বলতেছে, আমি জিজ্ঞেস করতেছি আপনার কয়টা মেয়ে, এই আমার 2টা মেয়ে, ছেলে নাই। আমি ছেলে নাই পরের কথাটা কেন বলতে হইলো? এখন তো মানে বরঞ্চ ছেলেরা, মানে এটা অনেকের ক্ষেত্রে হয় না, কেউ কারো গায়ে মাখিয়ে নেওয়ার দরকার নেই, যে বিয়ে করলে আলাদা হয়ে যাচ্ছে কিন্তু বাবা মাকে দেখছে না, অনেক শিক্ষিত মানুষ আছে এরকম আমার দেখা, কিন্তু একটা মেয়ে কিন্তু চুরি করে হলেও, মানে শ্বশুর বাসা থেকে চুরি করে হলেও বাবা মাকে দেখার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু এই যে ছেলে নাই, এই ব্যাপারটা আসলে এই যুগে এসে বলাটা মানে খুবই একটা মানে হাস্যকর বিষয়, যে আমার ছেলে নাই, এই দুঃখটা মানে এটা বলা আসলে উচিত না। কারণ একটা ছেলে যা করতে পারে, মেয়ে তা করতে পারবে, বরঞ্চ আরো অনেক বেশি কিছুই করতে, অনেক বেশি কিছুই করতে পারবে, ক্যাপাসিটিটা আছে। শুধু মানুষ বিশ্বাসটা করে না যে মেয়ে চাইলে, মেয়ে মানুষ এত কিছু হয়তো করতে পারে না। আচ্ছা, এই ধারণাটা এখন চেঞ্জ করার সময় চলে আসছে, অবশ্যই সময় চলে আসছে। আচ্ছা, কাজের বিষয়ে আরেকটু আসি, সেটা হচ্ছে আপনি এখন বর্তমানে যে কাজগুলো করছেন আপনার ক্লায়েন্টের, লিঙ্কডইন বলেন, ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, কোন কোন বিষয়ের উপর এখন কাজ করছেন? এখনো এসইও নিয়েই কাজ করছেন? না, এখন এসইও, ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করছি। আমার আসলে কাজে ঠিক বললাম না, আমাকে এমনও যে ডিজাইনের কাজ, আমি তো গ্রাফিক ডিজাইনার, আমি ভিডিও এডিটিংটা পারি, ইদানিং শিখছি। আচ্ছা আচ্ছা। তো দেখা গেল যে কেউ আমাকে বলতেছে আমার একটা রিলস বানিয়ে দিতে হবে, দিচ্ছি, ঠিক আছে দিয়ে দিচ্ছি। মানে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আপনি নিজেকে ওইভাবেই প্রিপেয়ার করেন, যে মোটামুটি আপনার সব স্কিল জানা আছে, ক্লায়েন্ট যখন যেটা চাচ্ছে। আচ্ছা আচ্ছা। সো আমাদের সাপোর্ট, এসআর ড্রিম আইটির সাপোর্ট আপনাকে এই পর্যন্ত আসতে কতটুকু হেল্প করেছে? অনেক বেশি হেল্প করছে। এটা আমি আসলে মানে যদি ছোট করে বলি তাহলে ছোট করেই বলা হবে। মানে আমি তো বললাম যে আমি একদম হতাশায় পড়ে গেছিলাম, টোটালি হতাশায় পড়ে গেছিলাম। ওই যে বলে না যে তুমি হতাশ যতই হও, মনে যদি বিশ্বাসটুকু থাকে আল্লাহ তোমাকে সঠিক রাস্তা নিয়ে যাবেই। আমি কিন্তু হতাশ হয়ে গেছিলাম, আমি সিক ফিল করছি, আমি অসুস্থ হয়ে গেছি। হঠাৎ করে আমি এসআর ড্রিম আইটির দেখা পাইলাম। সেখান থেকে এই যে মানে আমি একদম পুরা কাজ থেকে ডিমোটিভেটেড, আমি পুরা কাজ থেকে ডিমোটিভেটেড হয়ে গেছি। সেখান থেকে এই যে শুভ স্যারের ক্লাসগুলো, আমি দেখা গেল যে হ্যাঁ অনেক ক্লাস আমি লাইভ করতে পারিনি, কিন্তু দেখা গেল যে যখন মার কাজ করে তখন স্যার ক্লাস নিচ্ছে বা খাওয়াচ্ছি তাকে, কিন্তু আমি একটা ক্লাস বলতে পারবো না যে আমি একটা ক্লাস মিসিং আছে করা। আমার প্রত্যেকটা ক্লাস আমি করছি, সেটা ক্যানভা ডিজাইন হোক, ওই আপনার ফেসবুক অ্যাডের ক্লাসগুলো, শায়েক স্যারের ক্লাসগুলো, ইভেন ইদানিংও যে স্যার ক্লাসগুলো দিচ্ছে, ওই যে আপনার মাহাদি স্যার মানে ম্যামের যে ক্লাসগুলো, মানে প্রতিটা ক্লাস একটা নতুন ভিডিও আসছে, আমি সাথে সাথে দেখতেই হবে আমাকে। আচ্ছা, মানে কমিউনিটি গ্রুপগুলোতে কোনো ভিডিও পোস্ট হচ্ছে, আমি সাথে সাথেই দেখছি সেটা, আমি সাথে সাথেই দেখছি যে নতুন কিছু পাচ্ছি কিনা। অনেকে ওই যে ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়গুলো দিচ্ছে, সেগুলো আসলে ফলো করা যায় যদি সময়টা, মানে টাইম ম্যানেজমেন্ট। এখন তো আপনার হাতে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই কাজ আছে, যে আপনি অন্য জায়গায় এতটা টাইম ইনভেস্ট করার মতো সময় পাচ্ছি না। আমিও যে এই জন্য একটা এজেন্সি ফিল করছি এবং আমি তো পার্সোনালি প্রিপেয়ার্ড এজেন্সির জন্য। আমার সোশ্যাল মিডিয়া সবকিছু প্রিপেয়ার করছি, ফেসবুক পেজ আছে আমার, তারপর ইনস্টাগ্রাম আছে, টুইটার আছে, সবকিছু করে ফেলছি। কিন্তু আমার লোক এখন আমার শুধু ডেডিকেটেড অভাব। এখন দেখা গেল যে আমি একজনকে নিলাম, সে যদি আমার ক্লায়েন্টের কাজটা ভালোভাবে না পারে, মানে করে দেয়,
মানে এটা একটা ব্যাড রিভিউ হয়ে যাবে। আমি কোয়ালিটিতে বিশ্বাস করি, মানে কোনো রকম একটা কাজ করে দিলাম কোয়ালিটি মেনটেন করতে হবে, মানে এটা আমার খুব জিনিসটা আমি ফলো করি আর কি। আচ্ছা, তো নিজেকে আগামী 10 বছর পর আপনি কোথায় দেখতে চান? আগামী 10 বছরে ফ্রিল্যান্সিংটা ছাড়ছি না, তবে আমার আরেকটা মানে জানি না, আল্লাহ তো আসলে প্ল্যান করে রাখে, কিন্তু আল্লাহ প্ল্যান করে রাখে এবং আল্লাহ বলছে তুমিও চেষ্টা করো। এখন উনি প্ল্যান করে রাখছে জন্য আমি বসে থাকলাম আর উনি আমাকে নিয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন না। চেষ্টার দ্বারা, তোমার ইচ্ছা শক্তির দ্বারা সেখানে যাইতে হবে, তাই না? এটা তো আমার প্ল্যান আছে যে হ্যাঁ, আমি নিজেকে একজন বিজনেস পার্সন, আমি ওই সেক্টরটাতেও যেতে চাই, যেহেতু ওটা দিয়ে আমার শুরু হয়েছে। আমি কিন্তু বিজনেস দিয়ে শুরু করছিলাম, সেখান থেকে আমি ফ্রিল্যান্সিং এ নিজেকে স্মার্ট ওয়েতে, এখন যেহেতু স্মার্ট ওয়ে আমি জেনে ফেলছি, তাই না? আমি ফেসবুক অ্যাড জানি, আমি এসইও জানি, আমি নিজের বিজনেসে অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু আমি এখন প্রিপেয়ার্ড না। আমি ফ্রিল্যান্সিং, আমার একটা এজেন্সি, এটা আমার খুবই স্বপ্ন, আমি সবকিছু করে ফেলছি বললাম। আমার একটা ডিজিটাল মার্কেটিং একটা এজেন্সি থাকবে, এজেন্সি গ্রো করব, তারপর ওখান থেকে যদি একটা এস্টাবলিশ হইতে পারি দেন আমি, মানে এটা থাকবেই একটা এস্টাবলিশ করব, পাশাপাশি একজন নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে দেখতে চাই আমি ইনশাআল্লাহ। এই যে উদ্যোক্তা হওয়ার যে বিষয়টা, এখনকার আমাদের জেনারেশনের মধ্যে এই উদ্যোক্তা হওয়ার যে রিস্কটা নিতে হয়, এটা কেউ নিতে চায় না, সেটা কেন? ওই যে আত্মবিশ্বাস নাই, ভয় ভীতি, বা এটারও কারণ আছে পারিপার্শ্বিক, মানে মানুষজন এই বিশ্বাসটা আরো নষ্ট করে দেয়। ধরেন কেউ একজন বলছে যে আমি এটা করব, পাশ থেকে একজন বললো এটা তুই পারবি না, ও সেটাই বিশ্বাস করে নিল, মানে মনের ভিতরে এটা বিশ্বাস করে নিল যে আমি মনে সত্যিই পারবো না। আচ্ছা আচ্ছা। এখন আমাকেও তো বলেছিল যে ফ্রিল্যান্সিং আমি পারবো না, আমাকেও তো বলেছিল যে এটা তুমি সময় নষ্ট করতেছো, তোমার লাইফ শেষ, তুমি এখানে কিছু করতে পারবে না। কিন্তু আমি তো মানুষের কথা বিশ্বাস করিনি, আমি কিন্তু অনেক বাধা বিপত্তি পার করে সবকিছু এ পর্যন্ত আসছি। মানুষ বলবেই, পিছু কথা না থাকলে তুমি সামনে যেতে পারবে না, তোমার ভুল না থাকলে তুমি কখনো সামনে আগাইতে পারবে না। ভুলটাকে সিঁড়ি করে সেটা মানে গঞ্জে উপরে উঠতে হবে, এটাই হচ্ছে কথা। আপনি যে এই পর্যন্ত আসলেন, আপনার কি মনে হয় আপনার মায়ের দোয়া ছাড়া আর কোন জিনিসটা আপনাকে এই পর্যন্ত আসতে সব থেকে বেশি সাহায্য করেছে? আমি 3টা জিনিসের কথা সবসময় বলি, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে, এমনি ছোট ভাই বোনেরা অনেকেই দেখি জিজ্ঞেস করে, যে ইনবক্সে বললাম, কেউ ভালো জিজ্ঞেস করে যে আপনার কি কি, আমি 3টা কথা বলি। যে ফার্স্ট হচ্ছে আল্লাহর সহায়তা, মানে সে তো প্ল্যান করে রাখছে এবং সেটা আমি অর্জন করে নিছি, তার প্ল্যানটা আমি অর্জন করে নিছি। সেকেন্ড হচ্ছে আমার মায়ের দোয়া, এটা মানে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এবং আল্লাহ আমার মাকে আরো যুগ যুগ বাঁচায় রাখুক ইনশাআল্লাহ। আর থার্ড হচ্ছে এসআর ড্রিম আইটি, মানে এই যে সাপোর্ট, এই যে আমি তো ডিমোটিভেটেড হয়েই গেছিলাম কাজ থেকে, তাই না? আমি তো ডিমোটিভেটেড হয়ে গেছিলাম, আমি কাজ বাদ দিয়ে বসেছিলাম, সেখান থেকে আবার নিজেকে স্কিল ডেভেলপ করা, আবার নিজেকে হচ্ছে নতুন করে ফিরে পাওয়া, এই একটু সমস্যা হলে সাপোর্টে যাওয়া, একটা সামান্য একটা গিগের সমস্যা হয়েছে, এটার জন্য আমি সাপোর্টে যাচ্ছি, কাউকে পার্সোনালি নক দেওয়ার হচ্ছে লোক নাই। তো এই যে আমার এই 3টা জিনিসের প্রতি আমি অলওয়েজ কৃতজ্ঞ, মানে আল্লাহ, আমার মায়ের দোয়া আর এসআর ড্রিম আইটি, মানে এই 3টা বিষয় আমাকে সবসময় ঘিরে রাখছে, আমাকে মোটিভেটেড করছে, এটাই। আচ্ছা, এখন বর্তমানে ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আমি যদি বলি যে কোন কাজগুলো খুব বেশি ট্রেন্ডিং বা ফিউচারেও খুব বেশি ডিমান্ড থাকবে কাজগুলোর, এরকম কয়েকটা কাজের কথা যদি বলতেন। ট্রেন্ডিং বলতে হচ্ছে আপনার এসইওটা আগে ছিল, এখন এসইওটা দেখি যে অনেক ক্লায়েন্ট নিজেরাই অন পেজ এসইওটা করতে পারছে। হ্যাঁ, নিজেরাই করতে পারছে, কিন্তু অনেকেই এখন হচ্ছে আপনার যেমন ফেসবুক অ্যাড, অনেকে অর্গানিকটা পছন্দ করে যারা টাকা ইনভেস্ট করতে চায় না, কিন্তু এটা টাইম অনেক সময় লাগে, তাই না? সময় কনজিউমিং। এখন এই কারণে পেইড অ্যাডের প্রতি দেখি যে অনেক ক্লায়েন্টই আপনার ইন্টারেস্টেড ফিল করছে, যে তারা মানে খুব দ্রুত গ্রোথটা যাচ্ছে, রেসপন্সটা যাচ্ছে। এখন তারা একটা প্রোডাক্ট ধরেন উৎপাদন করছে, ওটা কি 6 মাস পর সেল করবে তারা? না, ওরা চাচ্ছে আমি ইনস্ট্যান্টই সেল করবো, আমি 1 মাসের মধ্যে একটা রেজাল্ট আসুক। তো এই জিনিসটা, তারপর ইমেল মার্কেটিং, এটাও খুব ইফেক্টিভ। আচ্ছা, তো পেইড অ্যাডটা খুব ইফেক্টিভ। আচ্ছা, তো বলা যায় যে ডিজিটাল মার্কেটিং এর এই বিষয়গুলো ফ্রিল্যান্সিং সেক্টরে হচ্ছে সবথেকে বেশি ক্লায়েন্টের ডিমান্ড আর কি, এই কাজগুলো ক্লায়েন্টরা বেশি চাচ্ছে। আচ্ছা, এর বাইরে যে এআই এর যে বিষয়টা আছে, অনেকেই বলে আমি চেষ্টা করি সবার কাছ থেকে এই মতামতটা নেওয়ার, সবার পার্সপেক্টিভটা আমি জানতে চাই এআই এর বিষয়ে, সবার ধারণাটা কেমন, আপনার ধারণাটা কেমন, যে এআই কি আসলে মানুষকে রিপ্লেস করছে, মানুষের চাকরি খেয়ে দিচ্ছে, বা নাকি এআই আপনার কাজে কতটুকু সহায়তা করছে? এআই তো আমার নিত্যদিনের বন্ধু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আমার দেখা গেল যে পার্সোনাল যদি কোনো সমস্যা হয়, মানে ইনস্টার আমি একটা জিনিস পার্সোনালি ফ্রিল্যান্সিং বাদেও আমি এআইকে কোশ্চেন করছি যে এইটা কত বা এটা কি,
এআই দিচ্ছে, এখানে কখনোই রিপ্লেসমেন্ট না। কই ফাইবারে আপনারা গিয়ে দেখেন এখনও তো ওই যে এআই ইন্টেলিজেন্স এক্সপার্টও তারা যাচ্ছে, তাহলে কেন চাচ্ছে? তাহলে তো ক্লায়েন্টরা নিজেরাই করতে পারতো। হ্যাঁ পাচ্ছে, কিন্তু ক্লায়েন্ট দেখা গেলো যে একটা কন্টেন্ট রাইট করছে এআই দিয়ে, ওকে ফাইন, কিন্তু কন্টেন্টটা যে এসইও ফ্রেন্ডলি হইতে হবে সেটা তো একজন এসইও স্পেশালিস্টই জানবে, তাই না? তারপর ঠিক আছে, ক্লায়েন্ট হচ্ছে আপনার এআই দিয়ে একটা পোস্ট ডিজাইন করলো, কিন্তু পোস্টটা যে আরো আই ক্যাচি হইতে হবে, অডিয়েন্স মানে অ্যাট্রাক্ট করতে হবে কি হবে, এটা তো একজন মার্কেটারই জানবে ক্লায়েন্টের থেকে, তাই না? সে পারলো ঠিক আছে, বাট অতটুকুই তো, কিন্তু সে তো ফলাফল পাবে না, 100% ফলাফল পাবে না, তাই না? তো রিপ্লেসমেন্ট কখনোই না, বরঞ্চ আমরা অ্যাজ এ মার্কেটার হিসাবে এআইকে আরেকটা মেন্টর হিসাবে ধরতে পারি। যে কোনো সমস্যাতে আপনি এআইকে কোশ্চেন করেন, সে দিয়ে দিবে, কখনো রিপ্লেসমেন্ট না। থ্যাংক ইউ। এখন মেন্টরের কথা বললেন আপনি, মেন্টরশিপের যে ব্যাপারটা ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে বলেন, কাজ করার ক্ষেত্রে বলেন, যে কোনো ক্ষেত্রে একটা গাইডলাইন অথবা মেন্টরশিপটা কতটুকু প্রয়োজন? এটা অনেক বেশি প্রয়োজন। এটা আমি যেমন শুরুর দিকে মেন্টরশিপ পাইনি, কোনোভাবেই পাইনি, এটা ফিল করি। যারা পাইছে, যেমন শুভ আহমদ স্যারকে, যারা নতুন, অনেকে তো এসআর ডিমান্ডে ভর্তি হচ্ছে নতুন, একদম ফ্রিল্যান্সিং জানে না, তাই না? আমি যেমন এলএলডিবিতে করছি, তারা এখানে নতুন, তাহলে তারা শুরুতেই পাচ্ছে শুভ আহমদ স্যারের মতো একজন মেন্টরকে, তাহলে তারা অবশ্যই লাকি। কিন্তু মেন্টরশিপটা তাদেরকে নিতে হবে। স্যার শুধু বলেই গেল, আপনাকে গাইডলাইন দিয়েই গেল, আপনি সেটা মানে শুধু শুনে গেলেন, কাজে ইমপ্লিমেন্ট করতে পারলেন না, এবং পরে বের হয়ে বললেন যে এখান থেকে আমি কিছুই শিখতে পারলাম না। এই ব্যর্থতা তো শুধু আপনারই, তাই না? একটা ফ্রি কোর্স থেকেও তো ইনকাম করা যায়, আর সেখানে আপনাকে এতটা মানে মেন্টরশিপ দিয়ে, এতটা সাপোর্ট দিয়ে শেখানো হচ্ছে, তাহলে আপনার তো সেখানে আরো বেশি করে কাজে লাগানোর কথা। এক্স্যাক্টলি। তার মানে এখান থেকে আমি মনে করি এসআর ড্রিম আইটি থেকে যারা কোর্স করে, আমরা সাপোর্ট দিচ্ছি, আমরা প্রত্যেকটা আমি বলবো যে টপ রেটেড সেলার যারা, তাদেরকে দিয়ে আমরা সাপোর্ট দেওয়াচ্ছি, প্লাস হচ্ছে কোর্সের ফ্রিল্যান্সিং করার জন্য যা কোর্সেস প্রয়োজন সবগুলোর জন্য আলাদা আলাদা ট্রেনার আছে আমাদের। এর বাইরে 24 আওয়ার্স আমাদের কমিউনিটি গ্রুপ থেকে সাপোর্ট পাচ্ছে, রেগুলার হোমওয়ার্ক দেওয়া হচ্ছে যেন আপনি প্র্যাকটিসের মধ্যে থাকেন। তারপরও যদি কেউ ইনকাম করতে না পারে, সেটা তো আমি মনে করি এটা তার চেষ্টায় ব্যর্থতা ছিল, তাই না? অবশ্যই তো সেটাই, অবশ্যই এটাই। এই যে আপনি হোমওয়ার্কের কথাটা মনে করাই দিলেন, মানে এই জিনিসটা আমি কোথাও আসলে মানে সেভাবে দেখিনি, মানে একদম হোমওয়ার্ক ধরে ধরে বলে দিচ্ছে ক্লাস, মানে প্লে নার্সারি বাচ্চা যেমন, আপনি যখন একটা ক্লাস করতেছেন মনে হচ্ছে আপনি সবই পাচ্ছেন, মানে যখন ক্লাসটা দেখছেন, ভিজুয়াল করছেন, কিন্তু আপনি যখন করতে যাবেন আপনি অবশ্যই কোনো না কোথাও আটকাবেন। এই যে হোমওয়ার্কটা দিচ্ছে, আপনি প্রবলেম ফেস করতেছেন, আপনি হোমওয়ার্কটা যখন দিতে পারছেন না তখন সাপোর্টে চলে আসছেন। এই যে একটা অর্গানাইজ একটা সিস্টেম, এই এত সুন্দর একটা প্যাকেজেও যদি আপনি নিতে না পারেন, এটা আসলে আপনার ইচ্ছা শক্তির অভাব ছাড়া কিছুই না, এবং আপনার ডেডিকেশনের অভাব। ওই যে বললাম এখন শুধু টাকার চিন্তাই করে। আমার এখনও ইনবক্সে আমি অনেক মেসেজ দেখাতে পারবো, আপু আমি কোর্স চলাকালীন সময়ে কিভাবে 1 লাখ টাকা ইনকাম করতে পারি, এ ধরনের প্রশ্ন আমি কখনো অ্যান্সার দিই না। কেউ যদি আমাকে এটা জিজ্ঞেস করে যে আপু একটু গাইডলাইন দিতে পারেন যে আমি আর কিভাবে নিজেকে আপডেট করতে পারি, আচ্ছা কিভাবে আমি নিজের স্কিল ডেভেলপ করে, আমি আইডিয়া দিতে পারবো, কিন্তু আমি টাকা ইনকামের কোনো আইডিয়া দিতে পারবো না। মানে আপনার স্কিল নাই, বাট আমি টাকা ইনকামের আইডিয়া দিতে পারবো না, সরি। এটাই আমরা আজকের পুরো এপিসোডে যতটুকু বুঝলাম যে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে, দিস ইজ মাস্ট। আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনার কাছে সাকসেসও আসবে, কাজও আসবে, টাকাও আসবে। আপনার কাছে সাকসেসের অর্থটা কি? আমার কাছে সাকসেসের অর্থ হচ্ছে নিজের মনের ভিতর স্যাটিসফ্যাকশন, মানে আপনি একটা কাজ করছেন, আপনি একটা কাজ কাউকে করে দিচ্ছেন, সে কতটুকু স্যাটিসফাই হচ্ছে তার আগে আপনি স্যাটিসফাই কিনা। আচ্ছা, আমি এটা ফিল করি। হ্যাঁ, আমি ক্লায়েন্টকে একটা বাদ দিচ্ছি, কিন্তু কারণ আমি স্যাটিসফাই হতে পারছিলাম না, সেলফ স্যাটিসফ্যাকশন আমার কাজ করছিল না। আচ্ছা, আমি কিন্তু বললাম 30,000 টাকার কাজ আমি নিজে বাদ দিচ্ছি, মানে এটা আমি এখনো মনে হয়। আমি ক্লায়েন্টের সাথে সেদিন কথা বললাম, আমি ওনাকে নক দিলাম, তো উনি বললো যে এখন ওনাদের একটু প্রজেক্টটা অফ আছে, মাঝে মাঝে তার সাথে কমিউনিকেশন হচ্ছে, তার মাঝখানে ওয়াইফের একটা কি সমস্যা হয়, সে অনেক মানে প্রবলেমে ছিল, এই জন্য কাজ স্টার্ট করা হয়নি। মাঝে মাঝে আমি নক দিই, হাই হ্যালো করি, এবং সে আমাকে উইশ করে। দেখা যায় যে মানে যে ইন্টারন্যাশনাল যেগুলো ডেগুলোতে সে আমাকে উইশ করে, কিন্তু ওই যে বিষয়টা আমার মনে হয় যে আমি সেলফ স্যাটিসফ্যাকশন না থাকলে, মানে ক্লায়েন্ট তো স্যাটিসফাই হবে সেকেন্ড স্টেজে, ফার্স্ট স্টেজে আপনাকেই হইতে হবে। আমি যে কাজটা করলাম আমার কি এটা রাইট মনে হচ্ছে, তারপর তো ক্লায়েন্ট হবে, এটাই আমার কাছে সাকসেস মনে হয়। যে আচ্ছা, সো আপু আপনি তো আপনার ফ্যামিলির পিছনে অনেকটুকু সময় দিয়েছেন, এখানে কি আপনার মনে হয় যে আপনি আপনার যে পার্সোনাল লাইফ সেটা আপনি স্যাক্রিফাইস করেছেন, এরকম কখনো কি ফিল হয়েছে? স্যাক্রিফাইস বললে স্যাক্রিফাইস, রেসপন্সিবিলিটি বললে রেসপন্সিবিলিটি, তাই না? দায়িত্ব তো আসলে কাউকে নিতেই হবে।
এখন লাইফে যে সবার সব কিছু হয় তা তো নয়। এখন যা কিছু হচ্ছে, যে ওয়েতে হচ্ছে, এটা তো আসলে আল্লাহরই প্ল্যান, আমরা সেই প্ল্যান অনুযায়ী হাঁটছি। এখন আমি যদি মনে করতাম পার্সোনালি যে মানুষ যে আমাকে ডিমোটিভেটেড করছে, আমি যদি মনে করতাম তো আসলেই তো আমার লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি যদি এই থিংটা একবার নিয়ে আসতাম, তাহলে দেখা গেলো যে আমি আমার মাকেও সময় দিতে পারতাম না, আমি লাইফে এ পর্যন্ত আসতে পারতাম না। রাইট। আপনাকে বলে না যে আপনার আশেপাশের মানুষজন যে আপনার এখন বিয়ে করা উচিত? হ্যাঁ, এটা তো মানে নিত্যদিনের কথা। এখন আমার কথা যে আমি আসলে হুট করে আমার মাকে ছেড়ে মানে বিয়ে করতে হবে, ঠিক আছে, একটা যেহেতু সমাজে থাকি, একটা সমাজে যেহেতু আছি, একটা সামাজিকতা মেনটেন করতে হবে, কিন্তু আমার কথা যে কি মানে মা আসলে আমার কাছে একটা পুরো বেবি হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, মানে বেবিকে ছেড়ে ঘুরতে হবে। কিন্তু একটা মানুষ যদি ওই মেন্টালিটি না হয় যে আমাকে রেসপেক্ট করছে, আমার এই কাজগুলোকে সম্মান করছে, এখন হুট করে মাকে ছেড়ে আসলে আমি এই ডিসিশনে সুইচ করতে পারছি না। আচ্ছা, এই ডিসিশনে সুইচ করতে পারবে। এই জগতে অনেক মানুষ দেখবেন, হ্যাঁ, অনেক মানুষ মানে ফেক, তাদের ফেক ইমোশন, ফেক কথাবার্তা, মনে করেন যে হতাশা আরো হতাশ করা, কিন্তু রিয়েল যে মানুষ, রিয়েল যে মানে মানসিকতার মানুষ, সুন্দর মনের মানুষ, এইটা আসলে মানে খুবই মুশকিল ব্যাপার, আসলে খুবই রেয়ার, খুবই রেয়ার। আমি আমার মার সাথে এখনো কথা বলে যেটা মানে আনন্দ ফিল করি, মানে সে কিন্তু কথা বলতে পারে না একদম, অথচ সে আমার সাথে সব কিছু, মানে আমি যদি তার সাথে 1 ঘন্টা গল্প করি, সব ইশারাতেই আমি কথা বলতেছি, সে ইশারা দিচ্ছে, না এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কিন্তু এই যে মানসিক শান্তিটা আমি কারোর সাথে তো মানে পাচ্ছি না, কথা বলে পাচ্ছি না। আচ্ছা, আর আপনার যে প্রায়োরিটি সেটা হচ্ছে আপনি কোনোভাবেই আপনার মার যে সেবাটা করছেন সেটা আপনি স্যাক্রিফাইস করতে চান? হ্যাঁ, আমি স্যাক্রিফাইস করতে যাচ্ছি না, মানে তাকে অসুখী দেখে, মানে তার নিজেরও একটা এমন অভ্যাস হয়ে গেছে, মানে আমার হাত দিয়ে সে সবসময় কমফোর্ট ফিল করে, মানে মা যতদিন আছেন আপনার সাথেই থাকবেন। হ্যাঁ, সাথেই থাকবে, এরকম একটা মানে আমার ডিসিশন, মানে আমার নিজের একটা চাওয়া। সেটা এখন দেখা যাক ইন ফিউচারে কি হয়। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আপনার মতো মেয়ে আমি মনে করি প্রত্যেকটা ঘরে এরকম মেয়ে থাকা উচিত, সবার মেন্টালিটি এরকম হওয়া উচিত। আর আমি যেটা মনে করি যে যাদের আসলে বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, যাদের ইনলস আছে, তাদেরও এই মেন্টালিটিটা থাকা উচিত যে কারো বাবা মা যদি এরকম থাকে যে তার মেয়ে ছাড়া তাকে দেখার আসলে কেউ নাই, তাকে সেই স্পেস প্রত্যেকটা ছেলের দেওয়া উচিত, বা প্রত্যেকটা স্বামীর দেওয়া উচিত, এবং প্রত্যেকটা ইনলসদের দেওয়া উচিত। এবং আপনি এই পর্যন্ত আসতে পেরেছেন, আপনি কিন্তু একজন সাকসেসফুল ওমেন, ঠিক আছে? আমি এক কথায় বললাম আপনি সাকসেসফুল ওমেন, কারণ আপনি প্রতিটা ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন। কাজের ক্ষেত্রে বলেন, এমনও তো হতে পারতো যে আপনি শুধু মার সেবা করে যাচ্ছেন, আপনি কিছু করছেন না, কিন্তু আপনি সব কিছু মেনটেন করে চলছেন। সো মানে এটা আমি আপনাকে কি বলবো যে আপনি একদম পারফেক্ট একটা মানুষ। অ্যান্ড আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের পডকাস্টে আসার জন্য। আপনার স্টোরিটা ইজ রিয়েলি ইন্সপায়ারিং, আমাকেও অনেক ইন্সপায়ার করবে, কারণ আমরাও 3 বোন, আমার কিন্তু ভাই নেই। সো ইয়েস, আপনার স্টোরি আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে অনেক ইন্সপায়ার করবে। থ্যাংক ইউ সো মাচ। লাস্টলি কি কিছু বলতে চাবেন সবার উদ্দেশ্যে? সবার উদ্দেশ্যে হচ্ছে এটাই বলবো যে কখনো যেন এইটা না হয় যে লাইফে মানে একটা করতে গিয়ে আপনি আরেকটা ছেড়ে দিলেন, এই আফসোসটা যেন না হয়। আমি যদি মাকে না দেখে, হ্যাঁ, আমি যদি মানে বিয়ে শাদী করে লাইফটা একদম ফুললি এনজয়েবল করতে পারতাম, কিন্তু এটা আমার লাইফে একটা সারা জীবনের জন্য আফসোস থেকে যাইতো যে আমি আমার মাকে দেখতে পারিনি, সেটা একটা। এখন আমি যদি লাইফে এই সাকসেসফুল মানে আমি নিজেকে 100% বলি না, ইনশাল্লাহ সামনে আমার আরও অনেক পথ পড়ে আছে, আমি মায়ের দোয়া থাকলে আমি সামনে আরও অনেক আগাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কিন্তু হচ্ছে আমি যদি কিছু না করতাম তাহলে এই দায়ভারটা আমার মাকে দিত, এটা একটা আফসোস থাকতো যে আমার জন্য আমার মাকে একটা দায়ভার দেওয়া হচ্ছে। আর সবার উদ্দেশ্যে বলতে চাই যে যেটাই করেন ডেডিকেশন নিয়ে করতে হবে। আপনার কাজের ক্ষেত্রে আপনার কখনো দায়িত্ব এড়ানো যাবে না, যে কোনো দায়িত্ব এড়ানো যাবে না। আপনি ইনলস হাউসের কথা বললেন, আপনি যেখানে আছেন সেই মানুষগুলোকে অসুস্থ হইতে পারে, আপনার তাদেরকেও দেখতে হবে। মানে আপনি যদি মানুষকে দেখেন, মানুষ মনে করে যে অনেকে আমাকে মনে করছে যে আমার টাইম নষ্ট হচ্ছে লাইফের, বলতেই পারে। আমার না কোনো কথা কেন জানি গায়ে লাগে না এখন, আমি জানি না এটা কি প্রবলেম আমার। মানে অনেকে অনেক কথা বলছে, আমার কথা যে আমি তো আমার কাজ করে যাচ্ছি, আমার ডিউটিটা করে যাচ্ছি, তাই না? এখন আল্লাহর যেটা সঠিক সময়ে দেয়া, সে সঠিক সময়ই দিবে। এমন না যে আমি সব কিছু ইগনোর করছি, যে আমার একটা ভালো প্রপোজাল আসছে আমি ইগনোর করে দিচ্ছি, এমন বিষয়টা না। হয়তোবা সব কিছু প্রপারলি হচ্ছে না, অ্যাডজাস্ট হচ্ছে না, তাই তো বিষয়টা আল্লাহ নিশ্চয়ই প্ল্যান করছে যে এটা এইভাবেই হবে। তা আমি কি হতাশ, মানুষ আমাকে বলছে, আমি কি হতাশ হয়ে এখন ঘরের দরজা বন্ধ করে পড়ে থাকবো? কখনোই না। আমি আমার কাজ আমি করে যাচ্ছি এবং আমি খুব হাসি খুশি থাকার চেষ্টা করি। আমার ভিতরে দুঃখ থাকুক, কষ্ট থাকুক, আমি অলওয়েজ আমার মায়ের সামনে হাসি খুশি থাকার চেষ্টা, অলওয়েজ। এটাই। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট আমরা আপনার সাথে একটা র্যাপিড ফায়ার গেম খেলবো।
তারপর এর মাধ্যমে আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করব, আপনি যদি খুব দ্রুত অ্যান্সার দিতে পারেন তাহলে হচ্ছে আপনার জন্য এসআর ড্রিমাইটির পক্ষ থেকে নগদ টাকা পুরস্কার থাকবে। আচ্ছা, তাহলে শুরু করি আমরা। হ্যাঁ, এসইও আর এসইএম? এসইও। লিঙ্কডইন অ্যাডস অর টুইটার অ্যাডস? লিঙ্কডইন অ্যাড। ওয়ার্ডপ্রেস অর শপিফাই? শপিফাই। ফাইবার অর আপওয়ার্ক? আপওয়ার্ক। ফাইবার অর লিঙ্কডইন? লিঙ্কডইন। ইমেল মার্কেটিং অর এসএমএস মার্কেটিং? ইমেল মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং অর ইনফ্লুয়েন্সার মার্কেটিং? both are important. Influencer marketing. Okay. YouTube or TikTok? YouTube. Cold calling or cold emailing? Cold emailing. Freelancing or business? Freelancing or business? Freelancing. Fixed pricing or hourly pricing? Hourly. Skill or hard work? Skill. Okay. Tea with work or coffee with work? Coffee with work. Okay. LinkedIn marketing or Instagram marketing? Instagram marketing. Canva or Photoshop? Canva, Photoshop. ChatGPT or Gemini? ChatGPT. থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি খুব দ্রুত অ্যান্সারগুলো দিয়েছেন এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। এই জন্য এসআর ড্রিমাইটির পক্ষ থেকে আপনার জন্য নগদ টাকা পুরস্কার থাকবে। থ্যাংক ইউ সো মাচ। আর এসআর ড্রিমাইটিকে অনেক বেশি ধন্যবাদ, এই যে প্ল্যাটফর্মটা করছে, নিজেকে যে এক্সপ্রেস করতে পারছি। হ্যাঁ, আমার দ্বারা হয়তো বা 2-1 মানুষ ইন্সপায়ার হতে পারে, মোটিভেট হতে পারে, এটাই তো আমার প্রাপ্য, এটাই তো আমার সাকসেসের সংজ্ঞা, তাই না? জি জি, এটাই আমাদেরও উদ্দেশ্য, এটাই যে এই যে আপনার স্টোরির মাধ্যমে যেন আমরা বাকিদেরকে ইন্সপায়ার করতে পারি, কেউ যেন হতাশ হয়ে না পড়ে, কেউ যেন গিভ আপ না করে, যত চ্যালেঞ্জেস আসুক মানুষ যেন সেগুলো ওভারকাম করে। সো আজকের এপিসোডটা আমরা এখানেই শেষ করছি। আজকের স্টোরি আমি মনে করি প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা ছেলেকে, সবাইকে ইন্সপায়ার করবে সব কিছু করার ক্ষেত্রে। সেটা মানে আমরা থাকি না যে আমরা পার্সোনাল লাইফ অ্যান্ড প্রফেশনাল লাইফ অনেকেই ব্যালেন্স করতে পারি না, আপনারা সেই জিনিসগুলোও শিখতে পারবেন এবং আপনাদের ক্যারিয়ার সম্পর্কেও আপনারা সচেতন হতে পারবেন আজকের এই এপিসোডটা দেখে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।